শুনছ? মনের ডায়েরি চ্যানেলে স্বাগতম। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো। অভিশাপ দিলাম, তোর এমন একটা শাকচুন্নি বউ হবে যে সব সময় তোকে কামড়াবে, তোর রক্ত চুষে খাবে, তোর চুল ছিঁড়ে ফেলবে, তোকে যেন শান্তিতে থাকতে না দেয়। একটু গিয়ে মধু খেয়ে আয়, তারপর তোর মুখ দিয়ে ভালো কথা বের হবে। এক নম্বরের খাটাস তুই। বিয়ের একদিন আগেই মুন জানতে পারলো তার হবু বর একজন মাফিয়া। এত বড় ধোঁকা খাবে তা মুন ভাবেনি। আজ বিয়ের জন্য কিছু কেনাকাটা করার জন্য তার মা জোর করে তার কাজিন আরিফার সাথে পাঠিয়েছে শপিং মলে। সব কেনাকাটা শেষে রিক্সা করে বাড়ি যাওয়ার সময় এমন কিছু দেখে মুন যেন চোখের পলক ফেলতেই ভুলে গেল। মুনকে এক দৃষ্টিতে আরিফার পাশ দিয়ে তাকিয়ে থাকতে দেখে আরিফাও মুনের নজর অনুসারে ওই দিকে তাকিয়েই স্তব্ধ হয়ে গেল। আহান ভাইয়া, বলেই বিড়বিড় করে উঠল আরিফা। আরিফা কোনো মতে মুনকে জিজ্ঞেস করলো, মোনাপু, এটা আহান ভাইয়া না? মুন যেন কথার খেয়াল হারিয়ে ফেলেছে। আরিফা আবারও বলে উঠল, এই মেয়েটাকে আর হাত ধরাধরি করে এমন হোটেল থেকেই কেন বা বের হচ্ছে? এটা বলতে বলতে আরিফা রিক্সাওয়ালা মামাকে হাত দিয়ে ইশারা করলো রিক্সা থামানোর জন্য। রিক্সা থামার পরে আরিফা খুব দ্রুত নেমে পড়লো রিক্সা থেকে। মুনকে উদ্দেশ্য করে ডাক দিতেই মুনের হুঁশ ফিরল। মুনও দ্রুত রিক্সা থেকে নেমে পড়লো। মুন আহানের সামনে গিয়ে দাঁড়াতেই আহান সাথে সাথেই ভূত দেখার মতো চমকে উঠল আর কোনো মতে বলল, মন, তুমি এখানে? কেন? রংলীলা করতে কি শুধু আপনারাই পারেন? আমরা কি আসতে পারি না? মুন ভেতরে ভেতরে কষ্টে ফেটে যাচ্ছে, কিন্তু ওপরে এটা কাউকে দেখাতে চাচ্ছে না। মন, তুমি ভুল বুঝতেছো। দেখো, রিয়া আমার জাস্ট ফ্রেন্ড। হ্যাঁ, কেমন জাস্ট ফ্রেন্ড তা তো বুঝতেই পারছি। মুন আহান আর রিয়ার হাত ধরার দিকে তাকিয়েই বলল। আহান তা দেখে রিয়ার হাত ছেড়ে দিল। ভুলে যান, এই বিয়ে আর হবে না। মন, বোঝার চেষ্টা করো, আমি তোমায় ভালোবাসি। এই বিয়ে ভাঙতে দিও না প্লিজ। যে ছেলে বিয়ে ঠিক হওয়ার পরও বিয়ের আগের দিন অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করে হোটেল থেকে বের হতে পারে, সেই ছেলের আর কি গ্যারান্টি? আর আমি আপনার সাথে এত কথা বলছি কি জন্য? আমি এখনই বাসায় গিয়ে আপনার এই ভালোর মুখোশটা টেনে ছিঁড়ে এই মুখোশটা দেখিয়ে দিব। এই বলেই মুন বাড়ির উদ্দেশ্যে পা বাড়াতে নিলেই আহান মুনের ওড়নার এক কোণার অংশটা টেনে ধরলো। মুন পিছন ফিরেই দেখলো আহান তার ওড়নার অংশ টেনে ধরে বাঁকা হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। এখন আহানকে দেখতে অসভ্যের চরম পর্যায়ে মনে হচ্ছে। আহান মুনের চারদিকে ঘুরতে ঘুরতে বলে উঠল, এখন যদি এখান থেকে আর ফিরতে না পারো, তাহলে কিভাবে বলবে তুমি আমার মুখোশের কথা? আর বললেও তোমার কথা প্রমাণ ছাড়া কিভাবে বিশ্বাস করবে সবাই? মামা, মানে? মানে সিম্পল, তুমি তো এই বিয়েতে রাজি ছিলে না, পরিবারের দিকে তাকিয়ে রাজি হয়েছিলে, এটা তো সবাই জানে। তাহলে এখন মনে করবে তুমি এই বিয়ে না করার জন্য এমন করছো? মুন মনে মনে ভাবলো, তাই তো, কেন যে আগ বাড়িয়ে এখানে আসতে গেল? চুপে চুপে মোবাইলে ছবি তুলে নিয়ে পরিবারকে দেখালেই তো হতো। মুনের এখন নিজের মাথায় বাড়ি মারতে ইচ্ছে হচ্ছে। মুনের ভাবনার মাঝেই আহান আবারও বলে উঠল, হোটেলে আসছে যখন, তখন হবু বউয়ের সাথে একটু টাইম স্পেন্ড করি, কি বলো? আর এর মুখ বন্ধ রাখার ব্যবস্থা তো আমি করবই। আহান আরিফার দিকে তাকিয়ে বলল। আরিফা তা দেখেই আহানের দিকে রাগীভাবে এগিয়ে এসে আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, কি করতে পারবেন আপনি? মোনাপুকে ছেড়ে দেন, না হলে কিন্তু পরিবারের সবাইকে আমিই বলবো। আরিফার কথায় আহান বাঁকা হেসে রিয়াকে কিছু একটা ইশারা করতেই রিয়া হ্যাঁ বোধক মাথা নেড়ে আরিফার সামনে গিয়ে মোবাইলে কিছু একটা দেখাতেই আরিফা রাগী চোখে আহানের দিকে তাকাতেই আহান বাঁকা হাসি দিয়ে বলল, তুমি বাসায় গিয়ে মুখ খুললে এদিকে তোমার ভালোবাসাকে চিরতরে হারাবে। এখন কি পরিবারকে কি বলবে আরিফা? আরিফা ভয়ার্ত চোখে তাকিয়ে রইল। একদিকে মুন আপুর ভবিষ্যৎ আর অন্যদিকে তার ভালোবাসা। তার মানে কি আহান সত্যিই খারাপ? পরিবারের সামনে ভালোর মুখোশ পরে থাকে। আরিফার এখন ভয় লাগছে রিহানের জন্য। এদিকে পরিবারকে বললে সত্যিই কি আহান রিহানকে মেরে দিবে? আরিফা কি করবে মাথায় আসছে না। মুনের গা রি রি করে উঠল আহানের এমন কথায়। আরিফা ভীত দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল মুনের দিকে। সে এখন কি করবে বুঝতে পারছে না। পাশেই কয়েকজন হোটেলের মানুষ তাকিয়ে দেখে রইল, কিন্তু কেউ সামনে এগিয়ে আসছে না। আহানকে তারা কি এত ভয় পায়? আহানও এখানকার কাউকে ভয় পাচ্ছে না। তার মানে কি আহান
আরিফার ভাবনাতে এমন কিছু আসতেই সে জড়সড় হয়ে কাঁপতে লাগলো। তার এখন মুন আপুর জন্য অনেক আফসোস হচ্ছে। কেন যে আগ বাড়িয়ে এখানে আসতে গেল? মুন রাগে চোখে আহানের দিকে তাকালো। যদিও সে ভিতরে ভিতরে ভীষণ ভয় পাচ্ছে, তবুও ওপরে ভয়টা দেখালে চলবে না। তার যেভাবেই হোক এই বিয়েটা ভাঙতেই হবে। মুন এমনিও এই বিয়েতে রাজি ছিল না, তার ভিন্ন দেশে পড়ার ইচ্ছে ছিল ভীষণ। তবুও পরিবারের জড়াজড়িতে সে রাজি হয়েছিল। তার উপর আজকে এমন একটা ঘটনা দেখে এই বিয়ে কিছুতেই করবে না মুন। কি বেবি, নিব নাকি রুম আবার আমাদের জন্য? আপনাকে যতটুকু ভেবেছি তার চেয়ে বেশি অসভ্য আপনি, কাপুরুষ একটা। আমার পথ ছাড়ুন, না হলে কিন্তু খারাপ হবে। হবু বউ বলে ছেড়ে দিলাম আজকে। বিয়ের আগে খারাপ হতে চায় না, না হলে আমাকে কাপুরুষ টাকার ফল দেখিয়ে দিতাম। এর ফল বিয়ের পর প্রতি পদে পদে পাবে। তোমার এই অহংকার দেখিয়ে দিব। আর মাত্র 2 দিন। বলেই আহান পথ ছেড়ে দিল। মুন দ্রুত আরিফার হাত ধরে ওখান থেকে চলে আসার জন্য পা বাড়াতেই আহান বলে উঠল, তোমার মেসেঞ্জারে সারপ্রাইজ হিসেবে পাঠিয়েছি একটা। বাসায় বললে ওই ফলটা তুমিও পাবে। মুন না শোনার ভান করে রিকশায় উঠে গেল। রিকশায় উঠতেই মুনের মেসেঞ্জারে টুং করে শব্দ হলো। মুন মোবাইল চোখের সামনে ধরতেই আহানের পাঠানো ছবিগুলো দেখে কেঁপে উঠল। পাশ থেকে আরিফা উকি দিয়ে দেখতেই সেও ভয়ার্ত চোখে মুনের দিকে তাকালো। আহানের ছবিগুলো ছিল মূলত কোনো মানুষকে খুন করার। মানুষ এতটাও নৃশংস হতে পারে? শেষ পর্যন্ত এমন মানুষের খপ্পরে পড়ল মুন। মুন আপু, কি করবে এখন? পরশুদিন তোমার ওই অসভ্যটার সাথে বিয়ে। বাবা চাচাদের কি বলবে? এত খারাপ মানুষের সাথে কিভাবে সংসার করবে? আর যাই হোক, এমন মানুষকে তো জীবনেও বিয়ে করব না আমি। কিন্তু ওই ছবিগুলোর মতো কিছু করলে আপু, আমার ভীষণ ভয় করছে। ওরা রিহানের খোঁজও পেয়ে গেছে। আচ্ছা, তোকে তখন ওই মেয়েটা মোবাইলে এমন কি দেখিয়েছিল যে তুই এত ভয় পেলি? আমার বিএফ রিহানের উপর টার্গেট করে রেখেছিল। কেউ একজন রিহানকে ফলো করছিল। যখন দেখিয়েছিল, রিহান তখন বাইক নিয়ে জ্যামে ছিল। চিন্তা করিস না, আমি আছি। আপু, আমার তোমার জন্য ভীষণ ভয় করছে। আহান ভাইয়ার ভালো মানুষের আড়ালে এই মুখোশটা তো আমাদের পরিবারের কেউই জানে না। উনি একজন মাফিয়া, এটা তো কেউ জানে না। সবাই জানে উনি অনেক ভালো ভদ্র ছেলে। মুন আরিফার কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল। কি করবে সে বুঝতে পারছে না। কালকের দিন বাদে পরশুদিন তার বিয়ের জন্য বাবা চাচারা সবকিছু আগে থেকেই ঠিক করে রেখেছে। পরিবারের বড় মেয়ে বলে কথা, সেও সবার মুখের দিকে তাকিয়ে রাজি হয়েছিল। আহানকে তার পছন্দ না, তবুও মনে করেছিল মানিয়ে নিবে। কিন্তু আজ এমন এক ঘটনা দেখে কিভাবে বিয়ে করবে সে? বাবা চাচারাও প্রমাণ ছাড়া কিছুই বিশ্বাস করবে না। রুম বন্ধ করে বসে আছে মুন। সে বুঝতে পারছে না এই মুহূর্তে কি করা উচিত তার। কাল বিয়ে, বাসায় সব আত্মীয়রা আসা শুরু করে দিয়েছে। মা বাবা কাউকে সে এক মুহূর্তের জন্য একা পাচ্ছে না, সবাই ব্যস্ত। মুনের শুধু এখন একটাই ভাবনা, যেমন করেই হোক এই বিয়েটা ভাঙতে হবে। কিন্তু ভাঙবে কিভাবে মাথায় আসছে না। আস্তে আস্তে বাড়িটা রঙিন হয়ে বিয়ে বাড়িতে পরিণত হচ্ছে। তাকে যা করার এর ভিতরেই করতে হবে। দূরের সব আত্মীয়রা এসে গেছে বিয়ের জন্য। এক মুহূর্তের জন্য মাকে একা পাচ্ছে না সে। বাবাকে তো দেখেইনি এখনো, হয়তো বাইরের সব কাজের দেখাশোনা করছে। আরিফা তো ভয়ে তটস্থ হয়ে আছে। মুন উঠে দাঁড়ালো রুম থেকে বের হওয়ার উদ্দেশ্যে। অন্তত সবাইকে যেমন করেই হোক বোঝাতে হবে। মুন রুমের দরজা খুলেই আশেপাশে উকি দিতেই কেউ একজন তার পাশ দিয়ে হুড়মুড় করেই তার রুমে ঢুকে গেল। মুন রুমে ঢুকে আশেপাশে দেখতেই আহান এসে তার পাশ দিয়ে দরজা আটকে দিল। মুন ভূত চমকানোর মতো করে চোখ বড় বড় করে বলে উঠল, আপনি? হ্যাঁ বেবি, আমি। কেন, আসতে পারি না নাকি? দেখুন, আপনি কিন্তু আপনার সীমা লঙ্ঘন করছেন। বেরিয়ে যান রুম থেকে। বাসায় ঢুকতে পেরেছেন, এটাই অনেক। আর কিছুক্ষণ পর আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করবে সবাই। আপনার মুখোশ আমি খুলে ফেলবো। আচ্ছা তাই নাকি? তো প্রমাণ কি? প্রমাণ? আপনার পাঠানো মেসেঞ্জারের ছবিগুলো। ওই ছবিগুলোতে কোথাও দেখা যাচ্ছে আমাকে? শুধু একটা মানুষের খুন করার দিয়েও দেখা যাচ্ছে। তাহলে বিশ্বাস করবে কিভাবে? পারলে করাও। আপনার আইডি থেকেই এসেছে, এটাই প্রমাণ। সবাই ভাববে হয়তোবা আমি মজা করে পাঠিয়েছি। মুন আহানের কথা শুনেই ওর দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করতেই আহান চোখ টিপে বিশ্রী একটা হাসি দিল।
এখন না তো নাটক না করে চুপচাপ বিয়েটা করো, না হলে কিন্তু পরে তোমারই ক্ষতি। করবো না আপনাকে বিয়ে। কি করবেন আপনি? এই বাসায় এখন অনেক মেহমান আছে। একটা ছেলে একটা মেয়ের বিয়ের আগের রাতটা এক রুমেই কাটিয়েছে, তারপর আর বিয়ে করেনি। এরপরে এটা তুমি ভাবো। আপনি এখনই বেরিয়ে যান এই রুম থেকে, না হলে আমি কিন্তু এখন চিৎকার করব। বেবি, এত অধৈর্য হলে চলে? তোমার আর তোমার পরিবারের সম্মান আমি চাইলে এখনই ধূলিসাৎ করে দিতে পারি আজকের রাতটা এই রুমে কাটিয়ে। তারপর তো তোমাকে আমার আর লাগবেই না, কারণ তখন আমার কাজটা শেষ। কিন্তু আমি তোমাকে সম্মান দিয়ে নিতে চাইছি, কারণ তুমি এই আহান চৌধুরীর চোখে এক অন্যরকম মেয়ে হিসেবে ধরা দিলে। এমন মেয়ে তো আমার বেশি পছন্দ, আবার কিন্তু সারা জীবনের জন্য না। তারপর তোমার এই সব অহংকার তিলে তিলে শেষ করব। আহান চৌধুরীর মেয়ের অভাব নেই। মুনের গা রিরি করে উঠল আহানের এমন কথায়। সে রাগে কাঁপছে। শেষ পর্যন্ত এমন ছেলে তার পিছনে পড়লো। আহানের ফোন আসতেই সে ফোনের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই মুন তার পাশে থাকা ড্রেসিং টেবিল থেকে ফুলদানিটা নিয়েই আহানের মাথা বরাবর মেরে দিল। ফুলদানিটা আহানের কপাল অনুযায়ী পড়তেই অতিরিক্ত ব্যথায় ব্যালেন্স হারিয়ে সে বসে পড়লো। তার মাথা দিয়ে ধরধর করে রক্ত পড়া শুরু করলো। আহান এক হাতে কপাল চেপে ধরেই উঠে দাঁড়ালো। মুন তাড়াতাড়ি করে দরজা খুলতে গেলেই আহান রেগে মুনের লম্বা বেনিটা টান দিল। মুন অতিরিক্ত ব্যথায় মৃদ চিৎকার দিয়ে উঠল। আহান উঠেই অন্য হাত দিয়ে মুনের হাত মুচড়ে ধরে চিবিয়ে চিবিয়ে বলল, ভালো করিসনি কিন্তু তুই, এর ফল তোকে আজকেই দিয়ে দেব। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি আপনার পায়ে পড়ি। আমি কাউকে কিচ্ছু বলবো না। আমার মান সম্মানটা এইভাবে শেষ করিয়েন না দয়া করে। এই আহান চৌধুরীর হাত থেকে আজ আর বাঁচতে পারবে না তুই। অনেকক্ষণ ভালোভাবে কথা বলেছি তোর সাথে। ঠিক তখনই কট করে রুমের দরজা খুলে গেল। দরজা খুলেই আরিফা মুনের রুমে আহানকে দেখে আরিফার মাথায় রাগ চড়ে গেল। তার উপর মুনকে এভাবে হাত মুচড়ে চুল ধরা অবস্থায় দেখে সে রেগে এগিয়ে গেল। আপনি আবার এসেছেন এখানে? সাহস তো কম না আপনার? আমাদের বাসায় এসে আমার আপুর রুমে দাঁড়িয়ে আবার ওকেই অত্যাচার করছেন? বাহ, 2 ঘন্টার ভিতরে কথার বুলি ফুটছে দেখি তোমার। আপনি আমার আপুকে ছাড়ুন আর বেরিয়ে যান। সকালের ডোজটা এত তাড়াতাড়ি ভুলে গেলে নাকি? আবার কি মনে করে দিতে হবে? আপনি বের হন আগে, না হলে কিন্তু আমি এখন পরিবারের সবাইকে ডাকবো। তোদের দুইটাকেই আমি দেখে নেব। আহান মুনকে ছেড়ে দিয়েই রুম থেকে বেরিয়ে গেল। আহান রুম থেকে বের হতেই আরিফা মুনের দিকে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল। মুন আরিফাকে জড়িয়ে ধরেই ডুকরে কেঁদে উঠল। তুই না আসলে আজ আমি শেষ হয়ে যেতাম বোন। তুমি এখনো পরিবারে কাউকে কিছু বলার জন্য বের হচ্ছ না দেখে তোমার রুমে আসার উদ্দেশ্য পা বাড়াতে নিলেই দেখি ওই অসভ্যটা খুব দ্রুত তোমার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। তখনই আমার সন্দেহ হয়, তাই তাড়াতাড়ি বড় মাকে খুঁজে অসভ্যটার কথা জিজ্ঞাসা করতেই বড় মা হেসে বলে, তোমার সাথে নাকি দেখা করতে আসছে। তাই আমি বড় মা থেকে তোমার রুমের এক্সট্রা চাবিটা নিয়ে দরজা খুললাম। মুন আরিফার কথা শুনে ওর দিকে নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল। আপু, আমার তোমার জন্য ভীষণ আফসোস হচ্ছে। আপু, তুমি পালিয়ে যাও। না বোন, পালালে আমার পরিবার সমাজের চোখে আরো খারাপ হয়ে যাবে। কেন ভাবছো এই পরিবারের কথা আপু, যে পরিবার তোমার মতামতকে গুরুত্ব দিচ্ছে না? আরিফা, ওনারা আমাদের ভালোর জন্যই এমন করছেন, কিন্তু ওনারা তো আহানের এই ভালো মুখোশ পরার আড়ালে এমন খারাপ মুখোশটা জানে না। যদি জানতো তাহলে কোনোদিনও দিত না। এখন কি করবে আপু? কি আর করার, নিয়তি মেনে নিতে হবে আরিফা, না হলে আমার পরিবার যে এক নিমিষেই শেষ করে দিবে আহান। আমি চাই না আমার জন্য এই পরিবারটা চুরমার হয়ে যাক। মেনে নিলাম নিয়তিটা। আপু, তুমি এই কুলাঙ্গারটাকে বিয়ে করবে, যে বিয়ের আগের দিন তার মুখোশ দেখিয়ে দিল? হয়তো এটাই কপাল বোন। আপু, তোমার বাইরের দেশে পড়ার ইচ্ছেটা এভাবেই ধামাচাপা দিয়ে দিলে এত সহজে? মুন আরিফার দিকে তাকিয়ে মলিন হেসে একটা দীর্ঘ শ্বাস ফেলল। বউ সাজে বসে আছে মুন। মুন এখনো ঘোরের মাঝে আছে। আজকের পর থেকে মুনের এই স্বাধীন জীবনটাও শেষ। এমন এক মানুষের সাথে বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে যে মানুষটার কোনো মায়া দয়াই নেই। কিভাবে বাঁচবে মুন? ভাবতেই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল মুনের। সে আজ থেকে কারো কেনা পুতুল হয়ে যাবে। হঠাৎ করেই রুমের দরজা দিয়ে আরিফা হুড়মুড়িয়ে ঢুকিয়ে হাঁপাতে লাগলো। কিছু একটা বলতে চাইছে সে,
মুন আরিফার দিকে দৃষ্টি দিতেই আরিফার কথায় চমকে উঠল। বিয়ে বাড়িটাতে মুহূর্তের মধ্যে হইচই উঠে গেল। বিয়ে করতে এসেই বর গ্রেপ্তার। বরপক্ষ আসার পর পুলিশ এসে আহানকে গ্রেপ্তার করে নিয়ে গেল। কোনো একটা মেয়ের রেপ কেসে মেয়েটা স্বয়ং আহানের নামে মামলা করেছে। সে চায় না আর কোনো মেয়ের অবস্থা তার মতো হোক। আহান মনে করেছিল ক্ষমতার জোরে সবার মুখ বন্ধ করে রাখতে পারবে, কিন্তু মেয়েটা চুপ থাকার নয়, সেও প্রতিবাদ করে উঠল। আর তারপর আহানের সমস্ত মুখোশ বেরিয়ে এলো। যে কাজগুলো এতদিন লোকচক্ষুর আড়ালে ছিল সেই সবও বেরিয়ে এলো। এই খবর মুহূর্তের মধ্যেই বাতাসের ন্যায় চারপাশে ছড়িয়ে পড়ল। আত্মীয়রা তো ইতিমধ্যে কানাঘুষা শুরু করে দিয়েছে যে শেষ পর্যন্ত মেয়েকে কিনা মাফিয়ার হাতে তুলে দিচ্ছে। মুনের বাবা সবাই মাথা নিচু করে বসে আছে। তার ভীষণ আফসোস হচ্ছে যে তার ফুলের মতো মেয়েটার মতামতকে গুরুত্ব না দিয়ে এমন এক কুলাঙ্গারের সাথে বিয়ে দিচ্ছিল। যদি আজ ওই মেয়েটা না আসতো তাহলে তার আদরের মেয়েটার জীবন এখানেই নষ্ট হয়ে যেত। ভাবতেই খারাপ লাগছে। মুনের চাচা সবাইকে সামাল দিচ্ছে। কোনো আত্মীয় পাড়াপড়শিরা তো বলেই উঠল, এই মেয়েটাকে কে আর বিয়ে করবে? আহারে, ফুলের মতো মেয়েটার জীবনে চুনকালি লেগে গেল। পরিবারের বড় মেয়ে, কই একটু খোঁজ খবর ভালো করে নিয়ে বিয়ে দেবে? তা না, তার উপর একটা মাফিয়া। কত মেয়ের জীবন শেষ করেছে কি জানি বাপু। ওই একজনের কথায় সবাই সম্মতি জানিয়ে হই হই করতে লাগলো। মুনের পরিবারের কাছে এমন কথা ভালো লাগলো না। মুনের বাবা শফিক সাহেব উঠে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলল, মেয়ে আমার, এত চিন্তা কেন আপনাদের? আমার মেয়ে এতই ফেলনা না যে এই একটা কারণে আর বিয়ে হবে না, এমন ধারণা আপনাদের কোথা থেকে আসলো? এখানে কি আমার মেয়ের কোনো দোষ আছে? আর আপনাদের এমন সান্ত্বনা আমার লাগবে না, যে সান্ত্বনাগুলো মানুষকে আরো ভেঙে গুড়িয়ে দেয়। মুনের বাবা শফিক সাহেবের এমন কথা শুনে কয়েকজন তো মুখ ভেঙচি কেটে বলেই দিল যে অহংকারের শেষ নেই, সান্ত্বনা দিলেও হয় না। এই অহংকারের কারণেই আজকে মেয়ের এমন দশা। শফিক সাহেবের ভাবতেই খারাপ লাগছে। সমাজের মানুষগুলো এত নিচু মন মানসিকতার, যে সমাজ তার চোখের দিকে তাকাতে সাহস পেত না, সেই সমাজ আজ তার চোখের উপর চোখ রেখে কথা বলার সাহস পাচ্ছে শুধুমাত্র এই একটি কারণে। শফিক সাহেবের মেয়ের জন্য ভীষণ খারাপ লাগছে। মেয়েটা এমনিও এই বিয়েতে রাজি ছিল না। তার ইচ্ছে ছিল ভিন্ন দেশে গিয়ে পড়ালেখা করার, অথচ মেয়েটার মতামতকে পাত্তা না দিয়ে বিয়ে দিতে চেয়েছিল। না জানি মেয়েটার মনের অবস্থা কেমন। সমাজের অসভ্য মানুষের এমন কথাকে পাত্তা না দিয়ে মেয়েটা এগিয়ে যেতে পারবে তো? ছোট থেকেই এই পরিবারের সব ছেলেমেয়েরা শফিক সাহেবের আশেপাশে খুব কম ঘেঁষত। সবাই শফিক সাহেবকে ভয় পায়। সবসময় গম্ভীরভাবে থাকতো উনি, যার ফলে নিজের ছেলেমেয়েগুলোর সাথেও তেমন বন্ধুসুলভ সম্পর্ক গড়ে ওঠেনি। অথচ তার ছোট ভাইয়ের সাথে সবাই কত হাসি খুশিতে আড্ডা দিত। শফিক সাহেব উপস্থিত হলেই সবাই ভয় পেয়ে যার যার রুমে চলে যেত, যার ফলে আজ মেয়েটার মনের অবস্থাটাও বুঝতে পারলো না। আফসোস হচ্ছে তার। শফিক সাহেব মেয়ের রুমের উদ্দেশ্যে পা বাড়াতে বাড়াতে বলল, ছোট, আত্মীয়দের খাবার ব্যবস্থা কর, তাদের এমন কথা শোনার সময় এখানে কারণ নেই। মনের চাচা মাথা হেলিয়ে বেরিয়ে গেল। মেয়ের রুমের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল শফিক সাহেব। ঢুকবে কি ঢুকবে না ভাবছে। ভাবতে ভাবতেই দরজায় টকা দিল শফিক আহমেদ। দরজার টকার আওয়াজে মুন আর আরিফা দুজনেই তাকালো। মুন এতক্ষণ আরিফার কাছ থেকে সব শুনছিল। সে তো বেজায় খুশি, অন্তত এমন লোক থেকে রেহাই পেল। এবার বাবা চাচা মেয়ের বিয়ের কথা আপাততর জন্য ভুলে যাবে মনে হয়। আরিফা উঠে দাঁড়িয়ে মুনের উদ্দেশ্যে বলল, আমি গিয়ে দেখে আসি কে আসছে। এবার সবাই তোমাকে সান্ত্বনা দিতে আসবে, অথচ ওরা তো তোমার আসল মনের অবস্থা জানে না। তুমি তো আসলে আজকের ঘটনার জন্য অনেক খুশি। দরজা খুলেই বড় আব্বুকে দেখে আরিফা দাঁড়িয়ে পড়ল কোনো অদৃশ্য কারণে। এই বাড়ির সব ছেলেমেয়েরা শফিক সাহেবকে ভীষণ ভয় পায়, মনও পায়। আরিফাও তেমন। সে বড় আব্বুকে ঢুকতে বলে রুম থেকে বেরিয়ে গেল। শফিক সাহেব দরজা দিয়ে ঢুকতেই মুন বসা থেকে দাঁড়িয়ে গেল। শফিক সাহেব মুনের রুমের বিছানায় বসতে বসতে বলল, এখানে বসো মা। মুন তো অবাক। ওর বাবা খুব অল্পই তার রুমে আসতো, আর আসলেও হয়তো অনেক গুরুত্বপূর্ণ কথা উপলক্ষেই আসতো। এসেই বসতো না, কথাটা বলেই বেরিয়ে যেত। কিন্তু আজ তার বাবা তার রুমে এত শান্ত ভঙ্গিতে বসেছে, এটা যেন মুনের বিশ্বাসই হচ্ছে না। মুন ভয়ে ভয়ে তার বাবার পাশে এগিয়ে গিয়ে বসলো। মুনের শ্বাস এখনো রয়ে গেছে, বদলানোর সুযোগ হয়নি।
শফিক সাহেব মেয়ের মাথায় পরম আদরে হাত বুলিয়ে দিল। দেখতে দেখতে কত বড় হয়ে গেল আমার পরীটা, অথচ আমি ব্যবসায়ের দিকে এতই ঝুঁকে পড়লাম যে খেয়ালই করতে পারলাম না। মন আজকে অবাকের উপর অবাক হচ্ছে। সে চোখ তুলে বাবার দিকে তাকালো। সে বুঝতে পারলো তার বাবার মনে মেয়ের জন্য অপরাধবোধ জাগ্রত হয়েছে। শফিক সাহেব মেয়েকে কতটা ভালোবাসে তা আজ তার চোখের দিকে তাকালেই বোঝা যাবে। কিন্তু কোনো কারণে সেই দেয়ালটা টপকিয়ে মেয়ের কাছে আসতে পারছে না। মন তা বুঝতে পেরে এক দুঃসাহসিক কাজ করে বসলো। সে এগিয়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরলো। শফিক সাহেব প্রথম কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এরপর তিনিও মুচকি হেসে মেয়েকে বুকে আগলিয়ে নিল। মনের মনে হলো মুহূর্তের মধ্যে তার বাবার সাথে ভয়ের দেয়ালটা ভেঙে গেল। সে ওভাবেই তার বাবার বুকে মুখ গুজে দিল। বাবার উপর রাগ করে আসো মা? তোমার উপর কিভাবে রাগ করে থাকতে পারি বাবা? আজকে তোমার সিদ্ধান্ত জানিও, তোমার যেটা ইচ্ছে সেটাই পূরণ হবে মা। রাতে ডিনারের সময় থেকো। দরজা দিয়ে মুনের মা আর আরিফা এমন দৃশ্য দেখে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ওই সময় মুনের বাবা রুমে ঢুকার পরপরই আরিফা দৌড়ে বড় মার কাছে গিয়েছিল। সে মনে করেছিল বড় আব্বু হয়তোবা মুন আব্বুকে বকা দেওয়ার জন্য রুমে ঢুকেছে। আর মুনের মা এটা শুনে তাড়াতাড়ি করে রুমে ঢুকতেই এমন দৃশ্য দেখে মনটা মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেল। আরিফাও ভীষণ খুশি হলো। মনকে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিতে বলে শফিক সাহেব বের হতে নিলেই স্ত্রীকে দেখতে পেল দরজার সামনে। স্ত্রী এক নজর তাকিয়ে রইল শফিক সাহেবের দিকে। শফিক সাহেব তা বুঝতে পেরে মুচকি হেসে বেরিয়ে গেল রুম থেকে। যাক, অন্তত এই বিয়েটা উপলক্ষে মনের বাবার গম্ভীরতা ভাবটা একটু হলেও কেটেছে, আর মেয়ের সাথেও এমন ভালোভাবে মিশেছে। ভাবতেই ভীষণ খুশি লাগলো মনের মার। আর অন্যদিকে মনেরও আজকে ভীষণ খুশির দিন। রাতে খাবার টেবিলে পরিবারের সবাই খাওয়া শেষে মনের বাবা মনের উদ্দেশ্যে বলল, এখন কি করার ইচ্ছে আমার পরীটার? মন এক নজর সবার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে উঠল, বাবা, আমার ইচ্ছে এখনো আগের মতোই। আমি জাপানে গিয়ে পড়তে চাই। মনের কথা শুনে সবাই স্তব্ধ। মনের এমন ইচ্ছের কথা শুনে শফিক সাহেব কিছুক্ষণ মাথা নিচু করে কিছু একটা ভাবলেন। বাকি সবাই এখনো মনের দিকে তাকিয়ে আছে। আরিফা আগে থেকেই জানতো তার আপু এমন অদ্ভুত ইচ্ছের কথা বলবে, তাই সে স্বাভাবিক। শফিক সাহেব মনের মাথা তুলে মনের উদ্দেশ্যে বলল, কিন্তু তুমি একা ওই ভিনদেশে কিভাবে থাকবে মা? শফিক সাহেবের কথা শুনে মনের মনে হলো তার মন থেকে একটা পাথর সমান বোঝা নামলো। তার মানে তার বাবা রাজি হবে। মনের মা শফিক সাহেবের কথা শুনে রেগে গিয়ে বলল, মেয়ে যেতে চাইছে বলে তুমিও যেতে দিবে? একা এমন একটি দেশে কিভাবে থাকবে এই মেয়ে? পড়াশোনা কি এখান থেকে করা যায় না? এত দূর দেশে পাঠাতে হবে না। বাবা, তুমি আমার মতামত জানতে চাইছিলে, তাই বললাম। আমার এই একটাই ইচ্ছে। তুমি রুমে যাও মা, আমি সিদ্ধান্ত নিয়ে তোমাকে কাল সকালে বলবো। মন চেয়ার ছেড়ে উঠে মাথা হেলিয়ে তার রুমে চলে গেল। মন যাওয়ার পর শফিক সাহেব সবার উদ্দেশ্যে বলল, মেয়েটা এখনো একটা ট্রমার মধ্যে আছে। এই বিয়েটা আমরাই ওকে জোর করে দিতে চেয়েছিলাম। মনে করেছি এমন পরিবার আর পাবো না, কিন্তু ভাগ্য। মেয়েটার অনেক আগে থেকেই ইচ্ছে ভিনদেশে গিয়ে পড়ার। আমাদের মুখের দিকে তাকিয়ে তার ইচ্ছেটাকে ধামাচাপা দিয়ে সে বিয়েতে রাজি হয়েছিল। কিন্তু বিয়ের দিন কনের জন্য এমন একটি ঘটনা একদম অপ্রত্যাশিত, আর মন তো ভাঙ্গেই। আর তার উপরে সমাজের এমন কুরুচিপূর্ণ কথাগুলো মেয়েটা সহ্য করতে পারবে না। দেখা যাবে মেয়েটি আরো মানসিকভাবে ভেঙে পড়বে। একে তো একবার অন্যায় করে ফেলেছি ওর সাথে, অপরাধ বোধ আমাকে ঘিরে ধরেছে। মেয়েটা সবেমাত্র SSC দিল, তার জীবন এখনো অনেক বাকি রয়ে গেছে। তার উপর এই ইচ্ছেটাকেও যদি মাটি চাপা দেই, তাহলে আমরা মা বাবা হওয়ার যোগ্য নই। আমরা ওর মতামতকে প্রাধান্য দিব। আমি চাই ওই কালো অধ্যায়টা ভুলে গিয়ে আবারও সুন্দর করে জীবনে যেন এগিয়ে যেতে পারে। তাই আমার মতামত হচ্ছে ওর এই ইচ্ছেটাকে পূরণ করা। মনের বাবা এটুকু বলেই মনের মা রাশিদা আহমেদের দিকে তাকিয়ে বলল, আমি সব ভেবেচিন্তে বলছি রাসু, এবার তুমি কি চাও সেটা বলো। আমিও চাই আমার মেয়ে এসব ভুলে গিয়ে জীবনটা সুন্দর করে গুছিয়ে নিক, কিন্তু অত দূর দেশে। মনের চাচা বলল, আহা ভাবি, এত চিন্তা কিসের? ওখানে তো আমার আফা আছে। আফা জানলে তোমাদের একদম চিন্তা করতে দিবে না। শফিক সাহেব আর রাশিদা আহমেদের এতক্ষণে হুঁশে আসলো। সত্যিই তো
ওখানে মুনের বড় ফুপুই আছে। তাহলে এত চিন্তা কিসের? এত কিছুর চাপে ভুলেই গেছিল জাপানে এই পরিবারের বড় মেয়ে থাকে, ওখানে ওর হাজবেন্ড বিজনেস করে। এরপর থেকেই আর আসা হয়নি এই দেশে। মুনের বিয়ে উপলক্ষেও আসা হয়নি, কিন্তু এই বিয়ে ভাঙ্গার জন্য ওনার মনও ভীষণ খারাপ। বড় ভাইয়ের একমাত্র মেয়ে বলে কথা, মুনদেরও ভীষণ আদর করে, তবে সরাসরি একবারও দেখা হয়নি, ভিডিও কলেই পরিচয়। শফিক সাহেব আর রাশিদা আহমেদের মনে হলো এতক্ষণে বোঝা কমছে। এতক্ষণ তো চিন্তায় মাথা ফেটে যাচ্ছে ওদের। শফিক সাহেব নিশ্চিন্ত মনে তার ছোট ভাইকে সব ব্যবস্থা করতে বলে রুমে চলে গেল। সূর্যের তীক্ষ্ণ আলোকরশ্মি চোখের উপর পড়তেই মন বিরক্তিতে কপাল কুঁচকে চোখ খুলে দেখলো কেউ একজন তার জানালার পর্দা সরিয়ে দিয়েছে। মনের ঘুম থেকে এখন উঠার ইচ্ছে নেই, তাই সে আবারও ল্যাপ টেনে নিয়ে ঘুমানোর জন্য পাশ ফিরল। মাথার উপর কারো হাত বুলিয়ে দেওয়ার অস্তিত্ব অনুভব করে মন আবারও চোখ খুলল। চোখ খুলেই দেখতে পেল বাবা হাসি মুখে মনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। শুভ সকাল মামুনি। বাবাই তুমি? মন অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল শফিক সাহেবের দিকে, কারণ তার মনে পড়ছে না শেষ কবে তার বাবা এভাবে মাথায় হাত বুলিয়ে ঘুম থেকে তুলেছিল। ছোটবেলার স্মৃতি হাতিয়ে খুঁজে পেল যেন। না, মনে পড়ছে না। যাই হোক, মনের অনেক খুশি লাগছে এখন, কারণ তার গম্ভীর বাবাটাও হয়তো আবার সবার মতোই হাসি মুখে থাকবে। উঠে পড়ো মামুনি, অনেক বেলা হলো। মনের ভাবনার মাঝেই শফিক সাহেব বলে উঠল কথাটি। মন তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসলো। গুড, এবার ফ্রেশ হয়ে এসো মা, বাবাই নিচের টেবিলে অপেক্ষা করবে তোমার জন্য। এই বলে শফিক সাহেব রুম থেকে বেরিয়ে গেল। মন এখনো ঘোরের মাঝে আছে। এটা তার বাবাই তো, এত ফ্রি। মনের এখন আহানকে গিয়ে একটা টাইট করে জড়িয়ে হাঁক দিতে ইচ্ছে করছে। এই আহানের জন্যই তার বাবার সাথে সবারই আবার মিল হবে, আর তার সাথে তো হয়েছেই। মনের বুঝ হওয়ার পর কোনোদিনও তার বাবা শফিক সাহেব কারো সাথে অপ্রয়োজনীয় কথা বলতো না, সবকিছুই নিয়মের ভিতর চলতো। এমনকি তার চাচা কাজিন সবাই মিলে আড্ডা দিলে ওই দিক দিয়ে শফিক সাহেব আসার ইঙ্গিত পেলেই সবাই আড্ডা ফেলে নিজ নিজ রুমে চলে যেত। ফ্রেশ হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে দেখলো পরিবারের সবাই আজ একসাথে টেবিলে বসেছে, তার বাবাই সহ, গল্পও করছে। মন গিয়ে একটা চেয়ার টেনে বসতেই তার চাচি নাস্তা এগিয়ে দিল। শফিক সাহেব মনের দিকে তাকিয়ে বলল, মামুনি, লাস্টবারের মতো বলো, তুমি কি দেশের বাইরে যেতে চাও? মন শান্ত স্বরে তার বাবার দিকে তাকিয়েই হ্যাঁ বলল। আচ্ছা, তাহলে তোমার সবকিছু ঠিকঠাক করতে কিছুদিনের মতো লাগবে। এই কয়দিন পরিবারের সাথে সময় কাটাও, আর ওখানে গেলে তোমার ফুপির কাছেই থাকবে। ওর সাথে আমার কথা হয়েছে, আমি আশা রাখি ঠিকঠাকভাবে থাকবে আমার মেয়েটা। মন তো খুশিতে বাগরুদ্ধ। সে ভাবেও নি এত তাড়াতাড়ি তার আশাটা পূরণ হবে, এত সহজে তার বাবা মেনে নিবে। মন রুমে গিয়ে বসতেই আরিফা আসলো। বোঝাই যাচ্ছে মেয়েটার আজ মন খারাপ। মন মুচকি হেসে বলল, কি হয়েছে আমার বোনটার? আজ মুখটা এমন কেন? আরিফা কিছু না বলে কাঁদো কাঁদো স্বরে বলল। আপু, তুমি চলে যাবে? মন আরিফাকে কাছে ডাকলো। আরিফা এসে মনের পাশে বসলো। সবসময় তো কথা হবেই, মনে হবে আমি এভাবেই তোমার পাশে আছি। আরিফা কিছু না বলে বোনকে জড়িয়ে ধরলো। কোনো দিন চাচাতো বোনের মতো ভাবেনি। নিজে কিছু কিনলে তার জন্যও একটা কিনতো, একসাথেই সব করতো। তার এই বোনকে ছাড়া বাড়িটাই খালি খালি লাগবে। কিভাবে থাকবে সে ভাবতেই মনটা খারাপ হয়ে গেল আরিফার। মন আরিফার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আর তোর বিএফ তো আছেই, মন খারাপ হলেই ওকে কল দিবি, দেখবি 2 মিনিটের ভিতর মন ভালো করে দিবে। যাই হোক, আজকাল কার নিব্বা নিব্বি বলে কথা। নিব্বা নিব্বিদের মধ্যে একজনের জ্বর উঠলে মেসেঞ্জারে মাথায় হাত বোলানোর ইমোজি দিলেই জ্বর উধাও। একজনের জ্বর অপর পাশ থেকে আরেকজন সরানোর অসীম ক্ষমতা নিয়ে জন্মে এরা। মেসেঞ্জারে কি সুন্দর সংসারও হয়ে যায়। হা হা, আর সামান্য তোর মন খারাপটাই উধাও হবে না। এসব বলেই আরিফার দিকে তাকিয়ে হাসি চেপে রাখলো। ধুর আপু, আমরা নিব্বা নিব্বি না, যথেষ্ট ম্যাচিওর আমরা। হ্যাঁ হ্যাঁ, টেনে পরেই ম্যাচিওরস। হা হা হা। আরিফাও মনের কথায় হেসে উঠল। দেখতে দেখতেই হেসে মেতে কেটে গেল এই কয়েকদিন। আজকে মনের ফ্লাইট। তার ভীষণ খারাপ লাগছে এখন। অত দূর দেশে কিভাবে থাকবে সে? এই আপন জনগুলোকে ছেড়ে। রাশিদা আহমেদ এক নাগারে মুখ চেপে ধরে কেঁদে যাচ্ছে। পাশেই বাকিরা তাকে সান্ত্বনা দিচ্ছে।
মন গিয়ে তার মাকে জড়িয়ে ধরলো। মন দুই হাতে ওর মায়ের চোখের জল মুছে দিতে দিতে বলল, মা, তুমি এভাবে কান্না করলে আমার কি যেতে মন চাইবে? কান্না করো না তো, আমাদের প্রতিদিনই কথা হবে, আমাকে প্রতিদিন দেখতে পারবে। দেখতে পারবো কিন্তু ছুতে তো পারবো না। আহা মা, কয়েক বছরেরই তো ব্যাপার। আচ্ছা, প্রতিদিন সময় করে কল দিবি, খাবার ঠিক মতো খাবি, খাবারে অনিয়ম করবি না একদম। মন তার মাকে জড়িয়ে ধরে মাথা নাড়ালো। তার ভাবতেই কষ্ট হচ্ছে, কয়েক বছর আর এই মাকে সে পাশে পাবে না, ছুতে পারবে না, জড়িয়ে ধরে মায়ের আঁচলের ঘ্রাণ নেওয়া হবে না, এটা সেটার বায়না ধরা হবে না। মন মনে মনে ভেঙে পড়ছে, কিন্তু উপরে সে শক্ত। দূরেই বিদায় দেওয়ার জন্য শফিক আহমেদ দাঁড়িয়ে আছে, হয়তোবা কান্না করছে, কান্না ঢাকার জন্যই ওইখানে গিয়ে দাঁড়িয়েছেন। মন একে একে চাচা চাচি থেকে বিদায় নিয়ে হাঁটা ধরলো। পাশেই আরিফা মনের হাত ধরে আছে। আপু, আমার ভাবতেই কষ্ট হচ্ছে, আর কিছু সময় পর তোমাকে আর পাবো না। আরে সবসময় কথা হবে আমাদের। তোমাকে ছাড়া আমার একা একা লাগবে আপু। কেন, রিহান আছে না? আরিফা মনের দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই মন আরিফাকে জড়িয়ে ধরে হেসে উঠল। বাবার কাছে যেতেই তিনি এক দৃষ্টিতে তাকিয়ে মনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ঠিক মতো থাকবে মা, বাবার দোয়া সবসময় তোমার সাথে আছে। হঠাৎ উপরের মনিটর থেকে আওয়াজ আসলো, বোর্ডিং আওয়ার শেষ। যাত্রীদেরকে উদ্দেশ্য করে স্পিকারে বলছে। মন উঠেই সবাইকে সালাম করে নিল। যাওয়ার সময় কোনো কথা বলতে পারছে না। এতক্ষণ উপরে শক্ত থাকলেও এখন আর পারছে না, কান্নারা যেন গলায় আটকে আসছে। নিজেকে যত সম্ভব শান্ত রেখে মন সবাইকে বিদায় জানিয়ে ঢুকে পড়ল। অস্বচ্ছ কাছের দরজা দিয়ে কিছু সময় বাবা মার দিকে তাকিয়ে রইল মন। বাবা মা ওখানে দাঁড়িয়েই হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে। কাছ দিয়ে ঝাপসা দৃশ্যটুকু আবদ্ধ করে নিল মন। এরপর পা বাড়ালো নতুন জীবন সন্ধানের উদ্দেশ্যে। সবকিছু ঠিকঠাক করে প্লেন ছাড়তেই মন জানালা দিয়ে চারদিকে তাকিয়ে নিল। এখন বাবা মায়ের জন্য ভীষণ খারাপ লাগছে, কিন্তু এটা যে তার ইচ্ছে। ছোটকাল থেকেই এই ইচ্ছেটা মনের ভিতর পোষণ করে আসছিল মন। আহানের সাথে বিয়ে ঠিক হওয়ার পর মনে করেছিল সব কিছুই এখানে শেষ, কিন্তু না, সে আবার সুযোগ পেয়েছে। এই সুযোগটা আর হাতছাড়া করতে চায়নি মন। আর আহান আগে পরে কিছুদিনের মধ্যেই জামিন পেয়ে যাবে, তখন সে আবারও আসবে। এত কিছুর পরেও এখানে থাকার কোনো মানেই হয় না। মন জানে না ওই ভিন দেশে সে কিভাবে থাকবে। অবশ্য ফুপি আছে, শুনেছে ফুপির নাকি 2টা ছেলে আর একটা মেয়ে আছে। ফুপিকে কোলে দেখলেও তাদেরকে দেখা হয়নি। মন জানে না তাদের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে কিনা, মিলেমিশে থাকতে পারবে কিনা। অস্বস্তি হচ্ছে। মন এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল। সাউন্ড আর ঝাঁকুনি অনুভব হতেই মনের ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলো প্লেন ল্যান্ড করছে, আর একে একে সবাই নামার পরে মনও নামলো। নেমেই দেখলো এক একজন এক এক দিকে চলে যাচ্ছে। সবকিছুর উপর মাথায় আসলো তার ফুপি তাকে নিতে আসবে, কিন্তু আশেপাশে খুঁজে ফুপিকে দেখতে পেল না মন। এখন জাপানের সকাল। মন এদিক ওদিক খুঁজতে খুঁজতে কাউকে না পেয়ে এক জায়গায় গিয়ে বসে পড়লো। মনের এখন ভীষণ ভয় লাগছে। এই অচেনা দেশে ওর ফুপি ছাড়া আর কেউ নেই। ফুপির বাসার ঠিকানাও নেওয়া হয়নি। ফুপি বলেছিল উনি নিতে আসবে। মন চারিদিকে তাকালো, কান্না পাচ্ছে খুব। কি করবে ও এখন? ভাবতেই ভয়ে দুচোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো মনের। মন মাথা নিচু করে রইল। হঠাৎ কারো কণ্ঠস্বর শুনে মন মাথা উঁচু করে দেখলো এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে ওর সামনে। মন তাকাতেই ওকে উদ্দেশ্য করে বলল, মন, রাইট? মনের যেন এতক্ষণে কলিজায় পানি আসলো। সে তাড়াতাড়ি করে চোখের পানিটুকু মুছে নাক টেনে যুবকটির দিকে তাকিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ালো। মন বুঝতে পারলো ইনি হয়তো ফুপির বড় ছেলে। যুবকটি মনকে ইশারায় ওর পিছনে হাঁটতে বলে পা বাড়াতে নিলেই মন ডাক দিল। মনের ডাকে জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকাতেই মন তার পাশের ব্যাগটা ইশারা করলো। মন এত ভারী ব্যাগটা তুলতে পারছে না। যুবকটি ভ্রু কুঁচকে মনের সামনে এসে পকেটে হাত ঢুকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমাকে কি চাকর মনে হয় তোমার, যে তোমার ব্যাগ আমি বহন করব? আমাকে কি চাকর মনে হয় তোমার, যে তোমার ব্যাগ আমি বহন করব? মন ওর কথা শুনে বকা বকা চাহনি দিয়ে না বোধক মাথা নাড়ালো। অতিথিকে কথায় সম্মান করে কথা বলবে তা তো দূর, ব্যাগটা পর্যন্ত বহন করতে হচ্ছে। মন কেন কান্না করতেছিল একটু ভদ্রতা দেখিয়ে
জিজ্ঞেসও করলো না, একটু হেসে পরিচয়ও হলো না। যুবকটি আর কিছু না বলে ওভাবেই মনকে ফেলে হাঁটা ধরলো। মন তা দেখে কোনো মতেই ব্যাগটা নিয়ে ওর পিছনে দৌড় দিল। গাড়িতে উঠতেই গাড়ি ছাড়লো যুবকটি। মন আড়ি চোখে ওর দিকে তাকিয়ে মুখ হিংসি কাটলো। গাড়ি এসে একটা সুন্দর বাড়ির সামনে এসে থামলো। যুবকটি গাড়ি থেকে নেমে মনকে ফেলে আগে আগে হেঁটে বাড়ির ভিতর ঢুকে পড়লো। মন কোনো মতে ব্যাগটা নামিয়ে দরজার কাছে যেতেই ফুপি ব্যাগটা টেনে মনের হাত থেকে নিয়ে একটা মহিলাকে ডেকে রুমে রেখে আসতে বলল। ফুপি মনের মুখে হাত রেখে হাসি মুখে বলল, কত বড় হয়ে গিয়েছে আমার মনমাটা। কেমন আছিস মা? আসতে কোনো সমস্যা হয়নি তো? আদ্রাফ কোনোভাবে কি গাড়ি স্পিডে চালিয়েছে? আলহামদুলিল্লাহ ভালো আছি ফুফি। আরে না, সমস্যা হয়নি। ওইটা কে? এটা আমার বড় ছেলে আদ্রাফ। পরিচয় হসনি, ছেলের একটু বেশি গম্ভীর। আচ্ছা তুই আমার সাথে আয়, অনেক টায়ার্ড মনে হচ্ছে তোকে। আয় রুম দেখিয়ে দেই। মন মাথা নেড়ে ফুপির পিছন পিছন হাঁটা ধরলো। রুমে ঢুকে ফুপি বলল, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি, তারপর ঘুমাস। আরে না ফুফি, আমি ফ্রেশ হয়ে আগে একটু ঘুমাবো। আর ফুফি, বাসায় কি কেউ নেই? কাউকে দেখলাম না যে। আর বলিস না, এই বাড়িতে এক একজন এক এক সময় উঠবে ঘুম থেকে, সব আমার প্যারা। ছোট ছেলে মেয়ে দুইটাই হলো বাবার মতো। দুপুরে ঘুম থেকে উঠবে, কোথায় পড়াশোনা কোথায় কি। শুধু আমার বড় ছেলে আদ্রাফ হলো আমার মতো, সব কথাই শুনবে সে। তাই তো এত সকালে ঘুম থেকে ডাকছিলাম, আর উঠেই তোকে আনতে গেছে। সবাইকে রাতেই একসাথে পাবি, তখন পরিচয় করিয়ে দিব। আচ্ছা এখন তাহলে ঘুমা মা। বলেই ফুপি হাসি মুখে বেরিয়ে গেল। মন একটা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো। ফ্রেশ হয়ে এসেই শুয়ে পড়লো। বিছানায় শুতেই চোখে সব ঘুমরা এসে ধরা দিল। ঘুম ভাঙলো ফুপির ডাকে। এত ঘুমালে চলবে? সে কখন সকালে এসে ঘুমিয়েছিস, এখনো খাবার খাসনি, খিদে লাগেনি? উঠ মা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, সবাই তোর জন্য অপেক্ষা করছে। বলেই ফুপি হাসি মুখে বেরিয়ে গেল রুম থেকে। মন ফ্রেশ হয়ে এসে রুমে বসে রইল। অস্বস্তি লাগছে ভীষণ। এতগুলো মানুষের সামনে কিভাবে যাবে? নিচ থেকে ফুপির ডাকে ভাবনায় সেট পড়লো। মন উঠে নিচে নেমে দেখলো টেবিলে একজন আধবয়সী বাবার বয়সী আঙ্কেল আদ্রাফ ভাইয়া, আর দুজন তারই সমবয়সী ছেলে মেয়ে, সম্ভবত দুজনে 2-1 বছরের বড় ছোট হবে। মন ওখানে যেতেই ফুপি মনকে উদ্দেশ্য করে বলল, আরে মনমা, এসো, এখানে সবার সাথে পরিচয় করিয়ে দেই। এ হচ্ছে তোমার ফুফা। মন ফুপার দিকে তাকিয়ে সালাম দিতেই ফুপা মিষ্টি হেসে সালামটা নিয়ে বলল, কেমন আছো মা? তোমার বাসায় সবাই কেমন আছে? তোমার কথা অনেক শুনেছি তোমার ফুপি থেকে। একমাত্র বড় মেয়ে, ওই বাড়ির রত্ন তুমি। তোমার বাবা আমাদেরকে বিশ্বাস করে তার একমাত্র রত্নকে এখানে পাঠিয়েছে, তাই কোনো কিছুর কমতি হবে না ইনশাল্লাহ। আমাদেরকে তোমার আরেকটা পরিবার ভাবতে পারো মা। যখন যেটা ইচ্ছে মন খুলে বলবে। এখন থেকে তুমিও আমার আরেকটা মেয়ে, তাই এই বাবা মাকে কোনো কিছু বলতে সংকোচ করবে না, ঠিক আছে মা? আর আসতে কোনো সমস্যা হয়নি তো মা? জি ফুফা, সবাই ভালো আছে, আর আসতে কোনো সমস্যা হয়নি। ফুপি এবার তার ছেলে মেয়েদের দিকে তাকিয়ে বলল, মন, এ হলো আমার বড় ছেলে আদ্রাফ, সকালে তো দেখছই। আর এ হচ্ছে ছোট ছেলে শাফিন, আর এ হচ্ছে আমার ছোট মেয়ে অহনা। ওকে আমরা ওহু বলে ডাকি। শাফিন তোমার 2 মাসের বড় সমবয়সী ভাবা যায়, আর ওহু তোমার 1 বছরের ছোট। মন এবার একে একে সবার দিকেই তাকালো। শাফিন আর উহু উৎসুক চোখে তাকিয়ে আছে, বোঝাই যাচ্ছে মনের সাথে কথা বলার জন্য। মন এক নজর ফুপির বড় ছেলে আদ্রাফের দিকে তাকালো, কিন্তু আদ্রাফ এক মুহূর্তের জন্যও মনের দিকে তাকালো না। সে নিচের দিকে তাকিয়ে খেতে ব্যস্ত। খাওয়ার মাঝে কিছু সময় পর পর কপালটা কুঁচকে ফেলছে, হয়তো বিরক্ত হচ্ছে, কিন্তু বিরক্তি ভাবটা প্রকাশ করতে পারছে না। মন বুঝতে পারলো না এভাবে বিরক্ত কেন। মন এখানে আসাতে তার কি কোনো কারণে বিরক্ত মনে হচ্ছে? মন এসব আর না ভেবে আর দুজনের দিকে তাকালো। উহু আর শাফিনের সাথে কিছুক্ষণ কথা বলল। এর ভেতর ফুপার খাবার শেষে সবাইকে শুভরাত্রি বলে ঘুমানোর উদ্দেশ্যে রুমে চলে গেল। উহু আর শাফিন তো কথার ঝুড়ি নিয়ে বসেছে, কথার ফাঁকে ফাঁকে দুজন ঝগড়াও করছে। মন এসব দেখে মুখ টিপে টিপে হেসে চলল। বোঝাই যাচ্ছে ভীষণ মিশুক ওরা। ওহো, শাফিন। সরি ভাইয়া। ওহো আর শাফিন দুজনেই একসাথে বলে উঠলো আদ্রাফ ভাইকে উদ্দেশ্য করে। এরপর চুপ হয়ে খাবারের দিকে মনোযোগ দিল। আমি এদের ব্যবহার কিছুই বুঝতে পারলাম না।
বড় ভাই নাম ধরে ডাকতেই চুপ হয়ে গেল। আজরাফ ভাইয়া এটা বলেই সাথে সাথে টেবিল ছেড়ে উঠে রুমে যাওয়ার উদ্দেশ্যে সিঁড়ির দিকে পা বাড়ালো। উনি যাওয়ার সাথে সাথেই ফুফি অহু শাফিন দুজনের মাথায় এসে টোকা মেরে বলল, তোরা জানিস না আদ্রাফ খাবারের টেবিলে বেশি কথা বলা পছন্দ করে না, আরেকবার যাতে না দেখি। আর মেয়েটাকেও আসার সাথে সাথে ঠিকমতো খাবারটাও খেতে দিচ্ছিস না দুজনে। তোদের আড্ডার জন্য সে খাবারটাও শেষ করতে পারেনি। চুপচাপ খেয়ে রুমে যা দুজনেই, আড্ডা কাল সকালে দিস। দুজনেই কাঁদো কাঁদো ফেস করে রইল। আহ ফুফি বকছো কেন? এদের দোষ নেই, আমি কথা শুরু করছিলাম। তুই জানিস না কিরকম ফাজিল এগুলো। উহু আর শাফিন দুজনেই আর কোনো কথা না বলে টেবিল ছেড়ে সিঁড়ি দিয়ে উঠে গেল। রাগ করেছে ওরা, এভাবে বকলে কেন ফুফি? 2 মিনিটে এদের রাগ ভেঙে যাবে, সকালে দেখিস রাগ নেই। সারাদিন ফাজলামি করে পড়াশোনার নাম বালাই নেই, বন্ধুত্বের সাথে ট্যুর এদিক ওদিক ঘোরাঘুরি করে। তুই 2টার পাল্লায় পড়লে বুঝবি। আচ্ছা যা ঘুমাতে জামা, শুভরাত্রি। তুমি ঘুমাবে না ফুফি? আমি এগুলো গুছিয়ে রেখে যাব, তো কোনো কিছু লাগলে ফুফিকে বলিস। মুন হ্যাঁ বদক মাথা নেড়ে রুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই কিছু একটা মনে করতেই আবার পিছনে ফিরল। ফুফির উদ্দেশ্যে বলল, ফুফি বাবা মাকে বলতে ভুলেই গিয়েছি আমি এসেছি, সেটা আর আমার সিমনি। ভাইজান আর ভাবির সাথে আমি কথা বলেছি দুপুরে, তুই তখন ঘুমিয়েছিলি, তাই জাগাতে বারণ করেছিল ভাইজান। আর এখন তো অনেক রাত হয়েছে, তুই গিয়ে ঘুমা। কালকে উঠে আদ্রাফকে বলবো তোকে শপিংয়ে নিয়ে গিয়ে তোর জরুরি সব জিনিস কিনে দেওয়ার জন্যে। চিন্তা করিস না, সব পেয়ে যাবে মা। আচ্ছা ফুফি। বলেই হাসি মুখে সিঁড়ি বেয়ে উঠে গেল। সিঁড়ির সামনে বরাবর 2 রুমের মধ্যে মুনের রুম কর্নারটা। রুমে যাওয়ার সময় আগের রুমে চোখ পড়ল মুনের। দরজা একটু ফাঁক করে খোলা, পুরোপুরিভাবে লক করেনি। মুন সেই ফাঁক দিয়ে দেখেই বুঝতে পারলো রুমটা ওই আদ্রাপ খাটাসের। মুন আপন মনে বিড়বিড় করে নিজের রুমে ঢুকে গেল। এখানে আসার আগে যতটুকু অস্বস্তি লেগেছিল এখন আর ছিটেফোঁটাও নেই। সবাই মাত্র কিছু সময়ের ভেতর আপন করে নিল। কি অমায়িক ব্যবহার সবার। ফুফুও ভীষণ ভালো, যথেষ্ট সুদর্শনও বটে। ফুফিও সুন্দর আর তার ছেলে মেয়েগুলোও সুন্দর। সবাই খুব মিশুক, শুধু এই আজরাফ ভাইয়া খাটাসটা ইতর। অহংকারের শেষ নেই, হাসতেও জানে না, মুখের কথাতে একটু মধুও নেই। মন আদ্রাবের কথা বলতেই মুখ ভেঙচি কাটলো। এসব ভাবতে ভাবতেই মন ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়লো। কিন্তু ঘুম আসছে না। পুরো একটা দিন ঘুমানোর পর আর ঘুম আসছে না। অনেক রাত হয়ে গেল এভাবেই। মন উঠে রুমের ভিতর কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো। হঠাৎ করেই মনটা খারাপ হয়ে গেল। বাবা মা, আরিফা, চাচা চাচিদের মনে পড়ছে ভীষণ। এই মন খারাপের ওষুধ হচ্ছে চাঁদ দেখা। বাসায় থাকাকালীন রাতে ঘুম না আসলে মন একা একা চন্দ্রবিলাস করত। মন বেলকনিতে গিয়ে দাঁড়ালো। কিছু সময় চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। চাঁদ দেখার সময় পাশের রুমের বেলকনিতে চোখ যেতেই দেখলো ওই রুমের আলো। মন একটু ভাবনায় পড়ে গেল। এত রাতে ওই খাটাসটা এখনো ঘুমায়নি, কি করছে এত রাত অব্দি? হঠাৎ করেই ভীষণ পানির তেষ্টা পেল। রুমে এসেই দেখলো পানি নেই। তাই পানির উদ্দেশ্যে রুম থেকে বের হতেই অন্ধকারে কারো একজনের সাথে ধাক্কা খেয়ে হুমড়ি খেয়ে পড়ে যেতে নিলেই ওই মানবটা মনকে ধরে টেনে তুলতেই মানবটার বুকের মধ্যে গিয়ে পড়লো। মন ভয়ে চোখ মুখ খিচে চিৎকার করে উঠল। ভূত! মনের চিৎকারে আদ্রাপ হতভম্ব। স্টপ। মন আদ্রাপের ধমক খেয়ে একটু চুপ হলো। আর ততক্ষণে ওর চিৎকারের আওয়াজে সম্পূর্ণ বাড়িতে আলো জ্বলে উঠল। বাড়ির সবাই উঠে গিয়েছে হয়তো। মন এখনো ওইভাবে চোখ বন্ধ করে মুখ খিচে আদ্রাপের হাতে আবদ্ধ রইল। আদ্রাপ তা দেখে রেগে ওর নিজের হাতের বাঁধন ছেড়ে দিল। আদ্রাপ মনের হাত ছেড়ে দিতেই মন নিজের ব্যালেন্স হারিয়ে মেঝেতে পড়ে গেল। আদ্রাপ সেদিকে পাত্তা না দিয়ে গটগট করে মনকে ওইভাবে ফেলে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। মন আবারও চিৎকার দিয়ে উঠল। আমার কোমর! ফুপি দৌড়ে এসে মনকে তুলতে তুলতে বলে উঠল, আরে মনমা, এভাবে চিৎকার দিলি কেন? আর তুই মেঝেতে কেন? আরে ফুফি, এমনি পা পিছলে পড়ে গেছিলাম। আহারে, একটু সাবধানে চলবি না মা? বাই দা ওয়ে মুন, তুমি এখানে পড়লে কিভাবে? আরে পা মুচকে পড়েছে হয়তো বা, না আপু? শাফিন আবারও বলে উঠল, তো ভূত বলে চিৎকার কেন দিলে মুন? তোমাদের বাসায় ভূতের মতো দানব একটা রাত বিরাতে ঘুরে, তাই।
মন আনমনে বিড়বিড় করে বলে উঠল, আরে ধুর শাফিন, তুই যা তো। মেয়েটা এমনি পড়ে গিয়ে কোমরে ব্যথা পেল, আর তুই সিরিয়াস বিষয়ে মজা নিচ্ছিস। এসবের মাঝে আদ্রাব আবার দরজা খুলে বলে উঠল, মা, তোমাদের এত রাত্রে এখানে কি? এই দেখো না, মেয়েটা পড়ে গেল, ব্যথাও পেয়েছে, তাই আসছি। তো পড়ে গিয়েছে, ব্যথার ওষুধ দিলে তো হয়। পুরো বাড়ি চিৎকার করে মাথায় তোর কি আছে? এই যে মনের দিকে আর চোখে তাকিয়ে কথাগুলো বলে আবারও শব্দ করে দরজাটা বন্ধ করে দিল। ফুফি, আমি ঠিক আছি, তোমরা ঘুমাও গিয়ে। শুভরাত্রি। আচ্ছা, কিছু লাগলে বলিস। এই বলে ফুফিরা চলে গেল, আর মন আদ্রাফের রুমের দরজার দিকে এগিয়ে গিয়ে একটা বাড়ি মেরে গালি দিতে দিতে রুমে ঢুকে গেল। সূর্যের তীর্যক রশ্মি চোখে পড়তেই মন চোখ খুলে দেখলো ফুফি দাঁড়িয়ে আছে। শুভ সকাল মা, উঠে পড়ো, অনেক বেলা গড়িয়েছে, উঠে নিচে আয়। বলেই ফুফি চলে গেল। মন হাতের পাশে মোবাইল নিয়ে টাইমটা দেখতেই এক প্রকার লাফিয়ে উঠল। এত বেলা পর্যন্ত ঘুমালাম? মন বিড়বিড় করে কিছু সময় বসে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখলো সোফার উপর অহনা বসে টিভি দেখছে, আর কেউ নেই। শুভ সকাল আপু। শুভ সকাল। আর কেউ নেই? দেখছি না যে কাউকে। ওদেরকে একসাথে দিনে আর দেখা যায় না, রাতেই সবাইকে দেখবি একসাথে। তোর ফুফা আর আদ্রাফ অফিসে চলে যায়, আর শাফিনের কোনো ঠিক ঠিকানা নেই। আজ এখন উঠে নাস্তা না করে কই জানি চলে গেল। ফুপি কিচেন থেকে আস্তে আস্তে মনের উত্তর দিল। এগুলো খেয়ে নে। ফুপি নাস্তার প্লেট দিয়ে আবারও কিচেনে চলে গেল। উহু ফিস ফিস করে বলল, একটা কথা জানো আপু? কি বলো? শাফিন ব্রো তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছে। আজ সারাদিন ট্যুর দিবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে গেছে। এভাবেই পুরো দিনটা হাসি মুখে কেটে গেল। মন রুমের বেলকনিতে বসে আছে। অহনা তার বিএফের সাথে দেখা করতে গিয়েছে। মনকেও যেতে বলেছিল, কিন্তু মন কাবাব মে হাড্ডি হতে চায় না, আর তাদের পার্সোনাল টাইমে না যাওয়াই ভালো, তাই মন যায়নি। এই যে ভিতর টিম। কারো পুরুষালী কণ্ঠ শুনে মন পিছনে তাকিয়ে দেখলো তার রুমের দরজায় হেলান দিয়ে আদ্রাফ দুহাত বুকে গুজে দাঁড়িয়ে আছে। আপনি? আর ভিতর টিম কে? কে যে ভিতর সেটা তো কাল রাতেই বুঝে গেছে। মন হাতের আঙ্গুল আদ্রাফের দিকে তাক করে বলল, দেখুন, আপনি কিন্তু আমার সহ্যের সীমা লঙ্ঘন করছেন। রাগ উঠলে আমি কি করব এটা নিজেই জানি না। ফুপি রুমে ঢুকতেই আদ্রাফ বেরিয়ে গেল। আরে মন মা, রেডি হয়ে নে তাড়াতাড়ি। আমি আদ্রাফকে তোর জন্য অফিস থেকে আসতে বলছিলাম। তোর কি কি লাগবে সব কিনে নিয়ে আসিস। আদ্রাফের কাজ আছে, সে তোকে সব কিনে দিয়ে আবার বাইরে যাবে। মন দ্রুত একটা কুর্তি পরে এক পাশে বেনি করে হ্যান্ডব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। নিচে সোফায় আদ্রাফ বসে ফোন দেখছে। মন নিচে নামতেই ফুপি এগিয়ে এসে মনকে বলল, মাশাল্লাহ, আমার মাটা নজর না লাগুক কারো। মন মুচকি হাসলো। ফুপি যখন এসব বলতে ব্যস্ত, তখন আদ্রাফ সোফা ছেড়ে উঠে মনের দিকে এক নজর তাকিয়ে বাইরে বেরিয়ে গেল। বাইরে বের হতে হতে বলে উঠল, মা দ্রুত। আচ্ছা যা, আদ্রাফের সাথে সাথে থাকিস। মন হ্যাঁ বদক মাথা নেড়ে বেরিয়ে গেল বাসা থেকে। বের হতেই দেখলো আদ্রাফ গাড়িতে উঠে ড্রাইভিং সিটে আগে থেকেই বসে আছে। মন গাড়িতে উঠে বসতেই আদ্রাফ গাড়ি চালানো শুরু করলো। শপিংয়ে পৌঁছাতেই আদ্রাফ গাড়ি থেকে নেমে মনকে ওর পিছনে পিছনে অনুসরণ করতে বলল। শপিংটা অনেক বড় আর অনেক মানুষের আনাগোনা। কেউ যদি জায়গা না চিনে যে কেউ নিশ্চিত হারিয়ে যাবে। অনেক ভিড়। আদ্রাফ একে একে দোকানে ঢুকছে আর মনকে এটা ওটা নিবে কিনা জিজ্ঞেস করছে। আদ্রাফ মনকে ফেলে অনেক আগে আগে হাঁটছে, অনেক সময় অনেক দূরেই চলে যাচ্ছে। কিছু সময় পর পর মন দৌড়ে আদ্রাফের কাছে আসছে। এক পর্যায়ে ওয়েস্টার্ন ড্রেস পরিহিত এক মেয়ে আদ্রাফের কাছে আসলো, আর কুশলাদি বিনিময়ের পর মনের দিকে তাকিয়ে ইংলিশে বলল, হু ইজ শি? আদ্রাফ মনের দিকে না তাকিয়েই সামনের দিকে দৃষ্টি রেখে বলল, মাই কাজিন। বোঝাই যাচ্ছে আদ্রাফের ফ্রেন্ড। এভাবেই কথা বলতে বলতে মনকে ফেলে অনেক দূর এগিয়ে গেল ওরা। মন এতক্ষণ চোখে চোখ রাখছিল, এক পর্যায়ে এত মানুষের ভিড়ে হারিয়ে ফেললো ওদের। মন দৌড়ে ওদিকেই গেল যেখানে শেষবার আদ্রাফ আর মেয়েটিকে দেখা গিয়েছিল। ওখানে গিয়েই দেখলো
3-4 দিক থেকে গলি। মন ভেবে পাচ্ছে না সে কোন দিক দিয়ে যাবে। তবুও নিজেকে যথাসাধ্য শক্ত করে এগিয়ে গেল, কিন্তু না, ওইদিকে আদ্রাফের সিটে ফোঁটাও দেখা যাচ্ছে না। মন সব গলি একে একে দেখলো। একসময় খুঁজতে খুঁজতে শপিং এর বাইরে বের হয়ে গেল। মন কি করবে ভেবে পাচ্ছে না। এই অচেনা জায়গায় কি করবে সে? এত বড় শপিং মলে ঘুরেও আদ্রাফকে পেল না। আদ্রাফ কি তার কথা একটুও মনে করলো না? সন্ধ্যা নেমে আসছে, সে ফুপির বাসার ঠিকানাও এখনো জানে না। আর সিম মাত্রই কিনতে এলো আজ। মন বসে পড়লো রাস্তায়। আশেপাশে কয়েকজন ফিরে ফিরে তাকাচ্ছে মনের দিকে, কিন্তু সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ছে আবারও। মন মাথা চেপে ধরে ডুকরে কেঁদে উঠল। এই প্রথম নিজেকে এত অসহায় লাগছে। কি করবে সে এখন? মনের কান্না করতে করতে হিসকি উঠে গেল। সে হাঁটু মুড়ে বসে মাথা নিচু করে চোখের পানি ছাড়তে রইল। এত এত মানুষের আনাগোনাতে হঠাৎ ওর সামনে দুইটা পা স্থির হলো। মন মুখ তুলে তাকিয়ে দেখলো আদ্রাফ দাঁড়িয়ে আছে। মন কিছু বুঝে ওঠার আগেই আদ্রাফ ওর হাত ধরে টেনে তুললো। আদ্রাফ মনের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে হাঁটা ধরলো। শপিং এর বাকি কাজগুলো আদ্রাফ মনের হাত মুঠোয় নিয়ে করেছিল। গাড়িতে ওঠার পরই হাত ছেড়েছিল। মন তো কেঁদে কেটে অবস্থা খারাপ, তাই গাড়িতে ওঠার পরই ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙলো ফুপির ডাকে। আশেপাশে তাকিয়ে বুঝলো সে গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। আর পাশে ড্রাইভিং সিটে আদ্রাফ নেই। গাড়ি ফুপির বাসার সামনে পার্কিং এরিয়াতে। মন বুঝতে পারলো না আদ্রাফ তাকে এভাবে গাড়িতে রেখে চলে গেল কেন। তুই ঘুমাচ্ছিলি, আদ্রাফ আর ডাকেনি, মাত্র এসে আমাকে বলেছে তুই গাড়িতে ঘুমাচ্ছিস, আমি যেন ডেকে তুলি, আর রুমে গিয়ে ঘুমা। মন বাসায় ঢুকে ফুপিকে বলে রুমে যাওয়ার সময় আদ্রাফের রুমে চোখ পড়ল। দরজাটা পুরোপুরি বন্ধ না, ভেতরে ওয়াশরুম থেকে শব্দ আসছে, হয়তো ফ্রেশ হচ্ছে। মন আর কিছু না ভেবে নিজেও রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখলো অহনা বসে আছে। অহনা মনকে দেখেই হাত ইশারায় মিষ্টি করে হাসলো। মন অহনার সাথে বসতেই সে আজকের দিনের সব গল্প ঝুড়ে দিল। এর ফাঁকে মন নতুন সিম মোবাইলে ঢুকিয়ে বাবা মার সাথেও কথা বলল। রাতের খাবারের সময় ফুপা বলল কলেজ অ্যাডমিশনের কথাটা। তিনি সবকিছু ঠিক করে ফেলেছেন, এখন শুধু যাওয়ার পালা। পরের দিন থেকে কলেজ শুরু, তাই মনকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, না হলে ক্লাসে যথারীতি পৌঁছাতে পারবে না। পরের দিন সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠল মন। ফ্রেশ হয়ে নিচে নামতেই ফুপি বলল, এই দেখ না, তোর ফুফার কাজ পড়ে যাওয়াতে সে তাড়াতাড়ি অফিসে চলে গিয়েছে, না হলে ও নিয়ে যেত। আদ্রাফ অফিসে যাচ্ছে, তুই ওর সাথে যা। ওকে অনেক বলে রাজি করিয়েছি, ও তোকে কলেজ গেটে নামিয়ে দিবে। এখন নাস্তা করে নে, তারপর রেডি হয়ে আয়। আদ্রাফ অফিসে যাবে আর তোর ভার্সিটির সময় হয়ে আসছে। আচ্ছা, ফুফি অহনার শাফিনকে দেখছি না যে, তারা কি কলেজে যাবে না? ওদের দুজনেই দুপুরের আগে ঘুম থেকে উঠেই না। অহনা একটু তাড়াতাড়ি উঠে কলেজ যায়, আর শাফিন তো ভুলেই যায় না কলেজ। মাঝে মাঝে একদিন যায়, সারাদিন বাইরে বাইরে ঘুরবে বললেও শোনে না। তুই খেয়ে নে তাড়াতাড়ি, এদের কথা বলতে গেলে শেষ হবে না। মন হ্যাঁ বোধক মাথা নেড়ে খাওয়ায় মনোযোগ দিল। খেয়ে ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হতে সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখলো আদ্রাফ নামছে। মন সিঁড়ি বেয়ে উঠতে উঠতে আদ্রাফের দিকে তাকালো। আদ্রাফকে দেখে মনের কালকের কথা মনে পড়ে। একরাশ রাগ এসে জন্ম নিল। মানুষ এতটা কেয়ারলেস কিভাবে হতে পারে? অন্তত একজন অতিথি হিসেবে তো খেয়াল রাখা উচিত। এমন একটা ভালো পরিবারে আদ্রাফের মতো এমন একটা অসভ্য লোক কিভাবে হলো, তা মন ভেবে পায় না। আদ্রাফ এক পলক মনের দিকে তাকিয়ে দ্রুত নিচে নেমে পড়ল। আদ্রাফের দ্রুত নেমে যাওয়া দেখে মন ভেংসি কেটে রুমে ঢুকে গেল। মন রুমে গিয়েই রেডি হয়ে বেরিয়ে গেল। মন ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে দেখতে পেল আদ্রাফ সোফায় বসে ফোন স্ক্রলিং করছে। মন আদ্রাফকে দেখে বিড়বিড় করে গালি দিতে দিতে নিচে নামতেই ফুপি হাসি মুখ নিয়ে এগিয়ে আসলো মনের দিকে। মাশাআল্লাহ মনমা, তোকে দারুণ লাগছে। শ্যামবতী, শ্যামলার মধ্যে ভীষণ মায়াবী তুই। এসব বলার মাঝেই আদ্রাফ ফুপিকে তার কাজ আছে আর যা করার তাড়াতাড়ি করতে বলে বাসার বাইরে বেরিয়ে গেল। আচ্ছা ফুফি, আমি যাই তাহলে। সবকিছু ঠিকঠাক নিয়েছিস? জি ফুফি। মন ফুপিকে বলে বাইরে এসে গাড়িতে উঠে পড়ল। ভার্সিটির গেটে মন দাঁড়িয়ে আছে। এতদিনের স্বপ্ন তার পূরণ হলো। ভিন দেশের নাম করা ভার্সিটিতে পড়বে, আর আজ বাস্তবায়ন হলো। ভার্সিটির ভেতরে ঢুকেই মনদের ক্লাস কোনটা বুঝতে না পেরে এক মেয়ের কাছ থেকে জিজ্ঞেস করতেই
মেয়েটি খুব সুন্দর করে হাসি মুখে ক্লাস দেখিয়ে দিল। মন ক্লাসে গিয়ে বসে পড়লো চুপচাপ। আস্তে আস্তে অনেকের সাথে পরিচয় হলো, কথাও হলো অনেক। সবার সাথে হেসে মেতে সেই দিনটা কেটে গেল। এভাবেই হেসে মেতে কেটে গেল কয়েকটা দিন। এর ভেতর আদ্রাফের বাইরে কাজ থাকার কারণে কয়েকদিনের জন্য অন্য জায়গায় যেতে হয়েছিল। একদিন রাতে খাওয়ার পর সবাই যার যার রুমে ঘুমাতে গেল। ঘুমের মধ্যেই মনের মনে হলো কারো একজনের গরম নিঃশ্বাস মুখের উপর পড়ছে। কেউ একজন যেন তার দু চোখের তৃষ্ণা মিটাচ্ছে। মন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে লাইট জ্বালাতেই স্তব্ধ হয়ে গেল। মন বিছানা থেকে উঠে দাঁড়াতেই, নিচে কোনো কিছুর অস্তিত্ব অনুভব হতেই, সে পায়ের দিকে তাকাতেই খুব সুন্দর একটা পায়েলের দিকে নজর পড়লো। মন পা থেকে পায়েলটা খুলে নিয়ে চোখের সামনে ধরলো। ছোট ছোট পাথরের পায়েল, আর পাথরগুলো জলজল করছে। সব মিলিয়ে অসম্ভব সুন্দর, কিন্তু মনের এমন পায়েল আছে বলে মনে হচ্ছে না। আর সে নিজেই তো পায়ে এমন পায়েল দেয়নি। তাহলে কোথা থেকে আসলো পায়েলটা? কে আসলো তার রুমে? মন ভাবনায় পড়ে গেল। মন রুমের আনাচে কানাচে দেখলো, কিন্তু কোনো কিছুর ছায়াও পেল না। আর রুমের দরজাও ভেতর থেকে আটকানো। তাহলে কে আসলো? মনের এখন ভীষণ ভয় ভয় লাগছে। সে ভীতু চোখে সারা রুমে চোখ বলিয়ে নিল। হঠাৎ বেলকনির দরজায় চোখ পড়লো। মনের যতটুকু মনে আছে, সে তো বেলকনির দরজা আটকে শুয়েছিল। মন বেলকনিতে গিয়ে কিছুই পেল না। মন নিরাশ হয়ে রুমে এসে পায়েলটা খুলে ড্রেসিং টেবিলে রেখে দিল। তবুও ওইটা থেকে চোখ যেন সরতেই চাইছে না। পাথরগুলো জলজল করা অবস্থায় অনেক সুন্দর লাগছে। মন আর কিছু না ভেবে আবারও ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের ন্যায় কলেজে গেল মন। আজকে কলেজ থেকে ফিরতে একটু দেরি হলে কলেজের এক ছেলে ফ্রেন্ড মনকে বাসায় পৌঁছে দেয়। মন বাসায় ঢুকে রুমে যেতেই হাতে টান অনুভব করলো। আদ্রাপ তার রুমে মনকে টান দিয়ে দেয়ালের সাথে দু হাত রেখে মনকে আবদ্ধ করে নিল। আদ্রাফের চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। আদ্রাপ মনের হাত জোরে ধরার জন্য ব্যথায় মনের চোখ দিয়ে অজর ধারায় পানি পড়তে লাগলো। মন হাত ছাড়াতে নিলে আদ্রাপ আরো জোরে দেয়ালের সাথে চেপে ধরলো মনকে। ভাইয়া, ব্যথা পাচ্ছি। অন্য ছেলের সাথে যেন আর না দেখি, ওকে? আদ্রাপ রাগীভাবে কথাগুলো বলে মনকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আর মন স্তব্ধ। সে তার ফ্রেন্ডের সাথে মিশলে আদ্রাফের তাতে কি, সেটাই মাথায় আসছে না মনের। সারাদিন কলেজের একটা প্রজেক্টের কাজ করায় ক্লান্ত মন। সে রুমে গিয়ে শুয়ে পড়লো। মাঝরাতে আবারও সেই রাতের মতো কারো অস্তিত্ব তার রুমে আবিষ্কার করলো মন। মন চোখ খুলে লাইট জ্বালাতেই কাউকে পেল না। এরপর আর ঘুম না আসার কারণে কিছুক্ষণ রুমে হাঁটাহাঁটি করলো মন। হঠাৎ মোবাইলে কল আসায় মন মোবাইল হাতে নিয়ে দেখলো অচেনা নাম্বার থেকে কল আসছে। মন কল না ধরে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। মোবাইলে পরপর কল আসাতে মন বিরক্ত হয়ে 5 বারের মাথায় কল ধরলো। মন কল ধরে হ্যালো বলার পরেও ওই পাশ থেকে কোনো প্রতি উত্তর আসলো না। মন বারবার করে হ্যালো বলার পরেও ওই পাশ থেকে কোনো উত্তর না আসাতে মনের রাগ চরম পর্যায়ে উঠে গেল। সে কয়েকটা গালি দিয়ে ফোন রেখে দিতে গেলে ওই পাশ থেকে কারো অট্ট হাসি শুনে থেমে গেল। চিনতে পেরেছ? আহান, এত দ্রুত চিনে ফেলেছ? বাহ! আর কত দূরই বা বাঁচতে পারবে এই আহানের হাত থেকে? খুব দ্রুতই তোমার জীবনকে নরকে পরিণত করার জন্য আমি আসছি। মন দ্রুত ফোন কেটে দিল। ফোন কেটে দেওয়ার সাথে সাথে একটা টেক্সট আসলো। মন টেক্সটটা ওপেন করতেই মনের হার্টবিট বেড়ে গেল। টেক্সটটা আসছে আহানের নাম্বার থেকেই। ওই মেসেজে মনের জাপানের সব ডিটেলস দেওয়া। মন তাড়াতাড়ি করে বাসায় কল দিল। ওই পাশ থেকে বাবা কল ধরেই বলল, মা সাবধানে থেকো। বাবার এই কথা শুনেই মন যা বোঝার বুঝে গিয়েছে। মন আরিফাকে কল দিল। আরিফা কল ধরে বলল, আহান আজকেই জামিন পেয়েছে, আর কিছুক্ষণ আগে এসে বাবা চাচাদের হুমকি দুমকি দিয়ে গিয়েছে। যেমন করেই হোক খুঁজে বের করবে তোমাকে। এর মধ্যে আবারও আহানের মেসেজ আসলো। মুন মেসেজ ওপেন করতেই দেখলো, আই এম কামিং সুন বেবি। মুন স্তব্ধ হয়ে গেল। সে কি করবে ভেবে পাচ্ছে না। একদিকে আদ্রাপ আর অন্যদিকে আহান। এত দূর আসলো সুন্দর একটা ভবিষ্যতের জন্য, তাও কিছুদিনের মধ্যেই আহান জামিন পেয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই মুনের খোঁজ পেয়ে গেল। তার মানে আহানের জাপান আসা কোনো ব্যাপার না। মুন মাথা চেপে ধরে মেঝেতে বসে পড়লো। জাপান এসেও শান্তি পেল না। প্রতিদিনের মতো মুন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নোট নিয়ে বসলো।
আহানের খবর জানার পর থেকে মুন এই কয়েকদিন বাসা থেকে বের হয়নি। কলেজের সবকিছু এরিনের কাছ থেকে নোট নিয়ে পড়েছিল। মুন জানেও না আহান কোথায় এখন। এই কয়েকদিন পরিবারের সাথে মুনের যোগাযোগ হয়নি, কারণ আহান যে কোনো ভাবে মুনের খবরের জন্য তার পরিবারকে আক্রমণ করতে পারে। সেই অনুসারে মুনের বাবা আর কয়েকদিন কোনো যোগাযোগ করতে বারণ করেছিল মুনকে। মুন ভাবনায় পড়ে গেল, আচ্ছা আহান কি আসেনি জাপানে? আহান এই দেশে আসলে তো মুনের সব ডিটেলস জানে, তাহলে ওর চরিত্র অনুসারে এখানে এসে যাওয়ার কথা। কিন্তু ওর তো খবর নেই। মুনের হঠাৎ করেই তার পরিবারের কথা মনে পড়ে মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। কতদিন বাবা মার সাথে কথা বলা হয়নি, কতদিন ওনাদের কণ্ঠটা শোনা হয়নি। শুধুমাত্র মেয়ের ভালোর জন্য নিজেরাও মেয়ের সাথে কথা বলার ইচ্ছাটাকে ধামাচাপা দিয়ে দিলেন। মুন আর এত কিছুর দিকে মাথা না দিয়ে পড়তে বসলো। হঠাৎ ফুপি উৎফুল্ল হয়ে রুমে ঢুকে মুনের কাছে এসে মুনের কানে মোবাইল ধরিয়ে দিল। কে ফুফি? আগে কথা বল, এখন আমি যাই। এই বলে ফুপি হাসি মুখে রুম থেকে বেরিয়ে গেল। মুন মোবাইল কানে নিয়ে হ্যালো বলতেই ওই পাশ থেকে বাবার কণ্ঠ ভেসে উঠল। কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? তোর টেনশনে এতদিন কিভাবে ভালো থাকতে পারি, তবে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মা। এখন হঠাৎ এত ভালো বাবা? মুনের কথার উত্তর দিতে যাবে তখনই মুনের মা এসে মোবাইল নিয়ে নিল। হয়েছে, মেয়ের সাথে অনেক বলেছো, এবার আমাকে বলতে দাও দেখি। ওই পাশ থেকে মোবাইল নিয়ে বাবা মা দুজনের মধ্যে টানাটানি শুনে মুন হেসে উঠল। হ্যালো মুনমা, কেমন আছিস? খাবার টাবার ঠিক মতো খেয়েছিলি তো এতদিন? আর শরীর কেমন? আর তোর পড়ালেখা? একসাথে এতগুলো প্রশ্ন করলে আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব বলো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সব আলহামদুলিল্লাহ ঠিক আছে। এবার তোমাদের খবর বলো, তুমি, চাচা চাচি আর আরিফারা কেমন আছে মা? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি রে মা। তোর চাচা চাচি আর আরিফও ভালো আছে। এই নে আরিফার সাথে কথা বল, মেয়েটা অনেকক্ষণ ধরে তোর সাথে কথা বলার জন্য বসে আছে। হ্যালো আপু, কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোর খবর বল, তুই কেমন আছিস? আর রিহানের কি খবর? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দাঁড়াও আপু, আমি আগে রুমে যাই, তারপর কথা বলছি। আরিফা এদিকে বড় আম্মু আর বড় আব্বুর দিকে তাকিয়ে মিনমিন করে কথাগুলো বলে মুখের উপর একটা বোকা বোকা হাসি ঝুলিয়ে বেরিয়ে গেল। আর এদিকে আরিফার কাণ্ড দেখে শফিক আহমেদ আর মুনের মা দুজনেই মুস্কি হাসতে লাগলো। মোবাইলের সাউন্ড লাউড থাকার কারণে মুনের কথাটা ওরা দুজনেই শুনেছিল, তাই আরিফা কথার প্রসঙ্গ পাল্টিয়ে মোবাইল নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আরিফা নিজের রুমে এসে দরজা লক করে বুকে হাত দিয়ে হাঁপাতে লাগলো। এটা কি করলে আপু? কেমন দিলাম? আর একটু হলে বড় আব্বু আম্মুর কাছে ধরা খেয়ে যেতাম। আমার বুক ধরধর করছে আপু। বাহ বাহ, এত ভয় তো মনে হয় রিহানের সাথে ঘুরতে গিয়েও পাসনি। শোন, তোর কথা আমি বাবাই মাকে ইঙ্গিত দিয়েছি, একদিন সময় করে সব বলবো, কারণ আমার রিহানকে ভালো লেগেছে, তোর জন্য পারফেক্ট। এখন যদি বাবাই মাকে কোনো মতে রাজি করে রাখতে পারি, তাহলে পরে চাচা চাচি ঠিকই রাজি হবে, তখন আর কোনো বাধা থাকবে না। বুঝতে পেরেছিস পাগলি? আপু, তাই তো তোমাকে এত এত ভালোবাসি। আমার কাজে আমার কোনো মাথা ব্যথা নেই, সবকিছুই তুমি সহজ করে দাও। আচ্ছা আপু, তোমার জন্য খুশির খবর আছে। আহান সেদিন এয়ারপোর্টে গিয়ে আবারও ধরা খেয়েছিল। ওর সেদিন জামিন হয়নি, ও জেল থেকে পালিয়ে গিয়েছিল, এখন আবারও জেলে। তোমার ভাগ্য ভালো। কিন্তু এইবার শুনেছিলাম বড় বাবা নাকি তোমাকে এই কয়দিনের ভেতর দেশে আনবে, আর বিয়েও দিয়ে দিবে একটা ভালো পাত্র দেখে। কারণ আহানের ক্ষমতার সাথে বড় বাবারা কোনোদিন পেরে উঠবে না। সে যে কোনোভাবে আবারও জেল থেকে বের হবে, আর জেল থেকে বের হলে তো আবারও তোমার খোঁজ নিয়ে ফেলবে। তাই বড় বাবা তোমাকে নিয়ে আর কোনো রিস্ক নিতে চাচ্ছে না। মুন কি বলবে বুঝতে পারছে না। এত কিছু হয়ে গেল এই কয়েকদিনের ভিতরে। সে ভাবেনি তার বাবা এত তাড়াতাড়ি আবারও বিয়ের প্রসঙ্গটা টানবে। মুন কোনো মতে বলে উঠল, বিয়ের কথা চলছে? চলছে না, শুধু ভাবছে। এখনো কেউ জানে না। তোমার মতো পাওয়ার পর বড় বাবারা সবকিছু ঠিক করবেন, তবে তোমাকে এর ভেতর বাংলাদেশ আনবে। যেভাবেই হোক তোমার বিয়েটা পড়িয়ে ফেলবে, তবে তোমার মত না থাকলে হবে না। আরিফার সাথে কথা বলা শেষ করে
মুন বসে পড়ল। এক ট্রমা থেকে বেরিয়ে আসতেই আবারও এই আহানটা মুনের জীবন অতিষ্ঠ করে দিয়েছে। রাতে ডিনার করার উদ্দেশ্যে মুন নিচে নামলো। কান্না করার ফলে মাথাটা ভীষণ ব্যথা করছে, চোখগুলো লাল আকার ধারণ করেছে। প্রতিদিনের ন্যায় সবাই খেতে বসলো। আদ্রাফ, সাফিন, অহনা, ফুপি সবার দিকেই মুন একবার চোখ বুলিয়ে নিল। এর মাঝেই ফুপি মুনের ব্যাপারে বলে উঠল, মুন বাংলাদেশ চলে যাবে কয়েকদিনের ভেতর। ফুপা খাওয়া ছেড়ে অবাক দৃষ্টিতে ফুপির দিকে তাকিয়ে বলল, কি বলো, কেন, কোনো সমস্যা হচ্ছে কি? সাফিন, অহনাও অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। ফুপি মুন আর আহানের শুরু থেকে সবকিছু খুলে বলল, আর সব শুনে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। আর এদিকে মুনের বিয়ের কথা শুনে আদ্রাফের চোখ মুখ শক্ত আকার ধারণ করেছে। সে এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে রইল। এক পর্যায়ে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। আদ্রাফের হঠাৎ উঠে যাওয়াতে উপস্থিত সবার দৃষ্টি ওর দিকে নিবদ্ধ হলো। আমি রুমে যাচ্ছি। কিন্তু মাত্রই তো খেতে বসলি। খাওয়া শেষ। এই বলে সিঁড়ি বেয়ে চলে যাওয়ার আগ মুহূর্তে মুনের দিকে এক পলক তাকিয়ে চলে গেল। মুনও খাওয়া শেষ করে রুমে চলে গেল। টেবিলে আছে অহনা, সাফিন আর মুনের ফুপি ফুপা। মুনের ফুপি সুমাইয়া আহমেদ খেতে খেতে তার হাজব্যান্ড আদ্রাফের বাবার উদ্দেশ্যে বলে উঠল, আমি আদ্রাফের বিষয়ে ভাবছি, তুমি কি একমত হবে আমার প্রস্তাবে? আগে বলো শুনি। অহনা, সাফিনরাও তাদের মা কি বলবে সেটা শোনার জন্য উৎসুক হয়ে তাকিয়ে রইল। সুমাইয়া আহমেদের প্রস্তাবটা শুনে তার হাজবেন্ড খুশি হয়ে সম্মতি জানালো। কিন্তু আদ্রাফ কি রাজি হবে? আদ্রাফের ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। আমি জানি আমার এই ছেলেটা আমার মতকে নিঃসন্দেহে গ্রহণ করবে, আর আমার বিশ্বাস ভাইজানও দ্বিমত করবে না। অহনা, সাফিনরাও সুমাইয়া আহমেদের কথা শুনে উৎফুল্ল হয়ে উঠল। প্রস্তাবটা শুনে সবার খুশি মনে সম্মতি দেখে সুমাইয়া আহমেদের মুখেও হাসি ফুটে উঠল। সেদিন রাতেই মুনের প্রচুর জ্বর এলো। মনে হয় কান্নার ফলে মাথা ব্যথা ওঠার কারণে জ্বর এসেছে। সকালে ফুপি মুনকে শেষ কয়েকদিন ভার্সিটি যাওয়ার জন্য ডাকতে এলো। ফুপি রুমের দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বলল, মুন উঠো, ভার্সিটি যাওয়ার সময় হয়েছে, ফ্রেশ হয়ে নাস্তা করে নে। আজ শরীরটা ভালো লাগছে না, তাই ভার্সিটিতে যেতে ইচ্ছে করছে না ফুফি। ফুপি গায়ে হাত দিয়ে দেখতেই ভীষণ জ্বর দেখে বলল, কি বলিস, অনেক জ্বর? শরীর তো পুড়ে যাচ্ছে, রাতে ডাক দিতি ফুফিকে। ও ফুফি, তুমি এত উৎকণ্ঠা হয়েও না তো, সামান্য জ্বর। চুপ একদম, এত জ্বর নিয়ে বলছিস সামান্য? শুয়ে থাক, আমি নাস্তা আর মেডিসিন পাঠিয়ে দিচ্ছি, তোর নিচে নামার প্রয়োজন নেই। এই বলে ফুপি রুম ছেড়ে বেরিয়ে গেল। কিছু সময় পর মুনের ফুপি নাস্তা আর মেডিসিন পাঠিয়ে দিল। মুন কোনো মতে কিছু খেয়ে মেডিসিন খেয়ে আবারও শুয়ে পড়ল। এই সময় মাকে বড্ড মনে পড়ছে। মুন অসুস্থ হলে মুনের মা একটুও নড়ে না মেয়ের পাশ থেকে। মুন অসুস্থ হলে খাবার খেতে চায় না, তাই যতদিন জ্বর থাকতো উনি নিজের হাতে জোর করে খাইয়ে দিতেন। আর তাতে মুন বিরক্ত বোধ করত, তবুও উনি ছাড়তেন না। বাবা ঘন ঘন ডাক্তার আনার জন্য ব্যস্ত হয়ে পড়তেন। বাবা কিছুক্ষণ পর পর এসে জ্বর চেক করতেন। আজ ভীষণ করে মনে পড়ছে বাবা মাকে। আজ অসুস্থ হলেও জোর করে খাইয়ে দেওয়ার কেউ নেই। এই প্রথমবারের মতো মুন অসুস্থতার সময় নিজের হাতে খেয়েছে। বাবার মতো কেউ বারবার এসে জ্বর চেক করছে না। আজ কেউ ডাক্তার আনার জন্য ব্যস্ত হয়ে পড়ছে না। আসলেই বাবা মা কি জিনিস সেটা দূরে গেলেই উপলব্ধি করা যায়। এখানেও ফুপি আর এই পরিবার থেকে মুন যথেষ্ট আদর পাচ্ছে, কিন্তু তবুও বাবা মার আদরটা ভিন্ন। বাবা মার স্থানটা কেউ নিতে পারে না। কাছে থাকতে গুরুত্ব দেয় না, কিন্তু দূরে গেলেই বাবা মা আল্লাহর তরফ থেকে কত বড় নিয়ামত বোঝা যায়। ভালো থাকুক পৃথিবীর প্রতিটা সন্তানের বাবা মা, যারা নিজের চেয়েও বেশি সন্তানের মঙ্গল কামনা করে। এর মধ্যেই মা বাবার সাথে ফোনে কথা বলল মুন। মা তো অসুখ শুনেই কান্না জুড়ে দিল। বাবার কণ্ঠেও অস্থিরতা। মেয়ের সাথে কথা শেষ করে মুনের মা বাবা মুনের ফুপি সুমাইয়া আহমেদের সাথে কথা বলবে বলায় মুন মোবাইলটা অহনাকে দিয়ে নিচে ফুপির কাছে পাঠালো। কিছু সময় বাদেই দেখলো ফুপি হাসি মুখে খাবারের প্লেট নিয়ে হাজির। প্লেটটা পাশে রেখে মুনের পাশে বসে সুমাইয়া আহমেদ নিজের হাতে মুনকে খাইয়ে দিল। এরপর মেডিসিন দিয়ে মুনকে ঘুমাতে বলে রুম ছেড়ে বেরিয়ে গেল। মুন যা বুঝার বুঝে গিয়েছে, ফুপির নিজ হাতে খাইয়ে দেওয়া এই সব মায়ের কারসাজি। হয়তোবা মুন অসুস্থতার সময় খেতে চায় না, এটাই বলেছে মা। মুন মুস্কি হাসলো। এভাবেই কেটে গেল দুদিন। এই দুদিন মুন রুম ছেড়ে বের হয়নি একবারও।
মুনের খাবার ঠিক টাইমে ফুপি অথবা অহনা নিয়ে আসতো। বিকেলের দিকে মুন ঘুম থেকে উঠেই বেলকনিতে গিয়ে দাঁড়ালো। আসতে পারি? কারো গভীর পুরুষালী কণ্ঠ শুনে মুন পিছনে ফিরেই চমকে উঠল। তার রুমের দরজায় আদ্রাফ দাঁড়িয়ে আছে। এটা কি সত্যি? মুন নিজের হাতে জোরে চিমটি কাটলো। ব্যথা পাওয়ার কারণে চোখ মুখ কুঁচকে দেখলো, না, এটা তার ভ্রম নয়। এই খাটাসটা স্বয়ং তারই রুমে। প্রথম দিনের ওই ঘটনার পর থেকেই এই খাটাসটাকে দেখলেই মুনের ঠান্ডা মেজাজ সাথে সাথে গরম হয়ে যায়। এখনো তাই। মুনের এত সুন্দর ফুরফুরে মেজাজটা গরম হয়ে গেল। এসেই তো গেছেন। মুনের কথা শুনে আদ্রাফ হকচকিয়ে গেল। সে হালকা কেশে বলল, শুনেছি তুমি নাকি অসুস্থ। আদ্রাফের কথা শুনে মুন হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। একটা মানুষ 2 দিন অসুস্থ থেকে এখন সুস্থও হয়ে উঠছে, আর উনি এতদিনে জানতে পারছে মুন অসুস্থ ছিল। এখানে আসার জন্য হয়তো কোনো কুমতলব আছে বেটার। মুন ভাবলো কিছু করতে আসলেই মাথা ফাটিয়ে দিবে। মুন বলল, ও তাই? কোথায় শুনেছেন? কোন চ্যানেল থেকে জানলেন আমি অসুস্থ ছিলাম? মুনের কথা শুনে আদ্রাফের মুখের ভাব ভঙ্গিমা পরিবর্তন হয়ে গেল। সে রক্তিম চোখে মুনের দিকে এগিয়ে এলো। এ মেয়ে, তোমার কিন্তু দিন দিন সাহস বেড়ে যাচ্ছে। তুমি জানো কার সাথে এভাবে কথা বলছো, আর এর পরিণতি কি হতে পারে ভাবতে পারবে? আদ্রাফের রাগী চেহারা দেখে মুন ভয় পেয়ে গেল, কিন্তু ভয়টা দেখালে চলবে না। আমি ভালো করেই জানি কার সাথে কথা বলছি। এই মুহূর্তে একজন ইরেসপন্সিবল মানুষের সাথে কথা বলছি। আদ্রাফ আরও রেগে গেল মুনের কথা শুনে। আর একবার যদি আজে বাজে বকো তাহলে কিন্তু এখনই ছাদ থেকে নিচে আছাড় মেরে ফিরে দেব। এমনি তো পিচ্ছি, আর একবার আছাড় মারলেই শেষ। তুই তো এক বালের কাজ এটাই জানিস, শুধু হুমকি দিয়ে মানুষকে ভয় লাগাতে জানিস। তুই রাম ছাগল, মাথামাটা হনুমান। তোর জন্মের সময় ফুফি ভুল করে তোর মুখে মধুর বদলে বোম্বা মরিচ দিয়েছিল। বোম্বা মরিচ চিনিস নাকি ওইটাও চিনিস না? বাংলায় একা করে কিছুই তো জানিস না। বোম্বা মরিচ মুখে দেওয়ার সাথে সাথে যেমন জ্বালা বেরোয়, ঠিক তুইও তেমন। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় এটা তো কোনোদিন পারবিও না মনে হয়। তুই একটা খাটাস। মুন এতটুকু বলে একটু থামলো। আদ্রাফ মুনের কথা শুনে অবাক দৃষ্টিতে মুনের দিকে তাকিয়ে রইল। আদ্রাফের মুখের ভঙ্গিমা দেখে মুনের হাসি পাচ্ছে, কিন্তু এখন হাসলে চলবে না। ইটস হাই টাইম ফর গালাগালি। আদ্রাফের মুখে রাগের পরিবর্তে এখন অবাক হওয়া ভঙ্গিমা। মুন তো ভারী মজা পাচ্ছে। এখানে আসার পর থেকে ইংরেজি বলতে বলতে মাথা শেষ। সবগুলো ইংরেজের দল। আজকে বাংলায় গালি দিতে পেরে শান্তি শান্তি লাগছে। তার উপর পছন্দের মানুষটাকে দিতে পেরে স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। আদ্রাফ বলে উঠল, এ মেয়ে, কি সব আজে বাজে বকছো? তুমি কি জ্বরের কারণে পাগল টাগল হয়ে গেছো নাকি? কি বললি? আমি পাগল? তুই 1 নম্বরের পাগল, তাই আমাকেও পাগল বলছিস? অভিশাপ দিলাম, তোর এমন একটা শাকচুন্নি বউ হবে যে সব সময় তোকে কামড়াবে, তোর রক্ত চুষে খাবে, তোর চুল ছিঁড়ে ফেলবে, তোকে যেন শান্তিতে থাকতে না দে। একটু গিয়ে মধু খেয়ে আয়, তারপর তোর মুখ দিয়ে ভালো কথা বের হবে। 1 নম্বরের খাটাস তুই। মুনের ভঙ্গিমা দেখে আদ্রাফ একটু হলেও আন্দাজ করতে পেরেছে ওকে মুন বাজে কিছু বলছে। আদ্রাফ চোখ রাঙিয়ে বলে উঠল, যা কিছু বলেছো সবকিছু আবার ইংলিশে ট্রান্সলেট করো তো, কুইক। আমি বুঝতে পারছি তুমি আমাকে কিছু আজে বাজে বলছো। আমার খেদে কাজ নেই নাকি যে এগুলো ট্রান্সলেট করে নিজের পায়ে নিজে কুড়াল মারবো নাকি? শিখিস নাই কেন বাংলা? এবার বুঝ ঠেলা। এগুলো ট্রান্সলেট করলে তুই আমাকে শুধু ছাদ থেকে না, পৃথিবী থেকে পৃথিবীর বাইরে ছুঁড়ে মারবি। এখানে এসে ইংরেজিতে কথা বলতে বলতে হাঁফিয়ে গেছি, তাই আজ আমি বাংলায় মন খুলে কথা বলবো, আর তাও একমাত্র তোর সাথে। দেখি কতক্ষণ সহ্য করতে পারিস তুই। মুনের বকবকানি শুনে আদ্রাফ চিৎকার করে ধমক দিল, স্টপ ইট। এই জানিস তোকে এখন কেমন লাগছে? ষাঁড় চিনিস? ষাঁড়ের সাথে তোর একটা অদ্ভুত মিল আছে। ষাঁড় যেমন লাল কাপড় দেখলে পাগলের মতো করে, তুইও ঠিক তেমন আমাকে দেখলে করিস। আমার মনে হয় কি জানিস, তুই আগের জন্মে ষাঁড় ছিলি। জাস্ট শাট আপ, তোমাকে আমি দেখে নেব। এই বলে আদ্রাফ রেগে হনহন পায়ে মুনের রুম থেকে বেরিয়ে গেল। মুন তো বেজায় খুশি, এতদিনে খাটাসটাকে জব্দ করতে পেরেছে ভেবে মনে মনে পৈশাসিক হাসি দিল মুন। 3 দিন গড়িয়ে গেল এরই মধ্যে। সেই দিনের পর দিনেই কেন জানি মুনের ফুপি মুন, অহনা আর সাফিনকে ট্যুর দিতে জোর করে পাঠিয়ে দিল বাসা থেকে। আদ্রাফকেও যেতে বলেছিল, কিন্তু তার অফিসে কাজ থাকার কারণে না করে দিয়েছে।
ওদের ট্যুর ছিল ওয়েস্টেরিয়াতে, জাপানের অসাধারণ এক অপূর্ব জায়গা। বসন্তের দিকে বেশি সুন্দর, গাছ কিংবা দেয়ালের গা বেয়ে ঝুলতে থাকা এই ওয়েস্টেরিয়া ফুলগুলো অসাধারণ লাগে। এক প্রশান্তির জায়গা এই টানেলটা। আজকে ওদের ফেরার দিন, কিন্তু মনের যেন যেতেই ইচ্ছে হচ্ছে না এই জায়গাটা ছেড়ে। মন অহনা আর সাফিনের দিকে তাকিয়ে মিনতি করে বলল, আরেকদিন থাকো না। ওহো আপু, আজকে তো যেতেই হবে। অন্তত আমরা না গেলেও তোমাকে যে লাগবেই। মানে? গেলেই দেখবে। এখন আপাতত সারপ্রাইজ হিসেবে রাখো এটা। এবার আসো। মন মনমোড়া হয়ে গাড়িতে উঠতেই সাফিন গাড়ি স্টার্ট দিল। গাড়ি থেকে নেমেই মন অবাক হয়ে গেল। বাড়িটা এত সুন্দর করে কি উদ্দেশ্যে সাজালো এটাই মাথায় আসছে না মনের। মন পাশ ফিরে অহনা আর সাফিনের দিকে তাকালো। ওদের চেহারায় অবাক হওয়ার বিন্দুমাত্র রেশ নেই, যেন ওরা আগে থেকেই জানতো বাড়িটা এভাবে সাজাবে। অহনা, বাসাটা এভাবে সাজালো কেন? যাওয়ার আগেও তো এমন দেখলাম না। ফুফি তো কিছু বলেনি। তোমরা জানো কিছু? জানি তো, আজ আদ্রাব ভাইয়ের এঙ্গেজমেন্ট। এবার আসো। এই বলেই অহনা দ্রুত পায়ে বাসার ভিতর ঢুকে গেল। আজ আদ্রাব ভাইয়ার এনগেজমেন্ট। মনের মাথায় শুধু এটাই ঘুরপাক খাচ্ছে, মানুষটার এনগেজমেন্ট আজ। ভাবতেই বুকের কথাই যেন চিনচিনে ব্যথা হচ্ছে মনের। কিন্তু মনের কেন এমন মনে হচ্ছে সে নিজেও বুঝতে পারছে না। কি জানি, হয়তো এই ঝগড়ার মধ্যেই কথায় যেন কিছু ভালোবাসা নিহিত ছিল। মন কাপা কাপা পায়ে বাসার ভেতর ঢুকলো। আশেপাশে আস্তে আস্তে অনেক মেহমান দিয়ে ভরে যাচ্ছে। এই সব কিছুই মনের ভালো লাগছে না। সে দ্রুত বেগে সিঁড়ি দিয়ে উঠে গেল। নিজের রুমে যাওয়ার সময় মানুষটার রুমে একটু করে উকি দিল। মনের কেন জানি ভীষণ কান্না পাচ্ছে। সে দ্রুত রুমে গিয়ে দরজা আটকে দিবে, এমন সময় ফুপি এক হাতে দরজা ধরে ফেললো। ফুপিকে দেখে মন স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। ফুফি, তুমি? হ্যাঁ আমি। এভাবে দরজা আটকে দিচ্ছিলি কেন? নে, এগুলা পড়ে নে দ্রুত। আমি অহনাকে তোর সাহায্যের জন্য পাঠাচ্ছি। ফুপি হাসি মুখে উপর হাতের শাড়ি আর জুয়েলারি ভর্তি ডালাটা মনের দিকে এগিয়ে দিয়ে দ্রুত পায়ে চলে গেল। মন তার হাতে ফুপির ধরিয়ে দেওয়া শাড়ির দিকে তাকালো। তার ইচ্ছে করছে সবকিছু সরিয়ে ছিটিয়ে ফেলে দিতে, কিন্তু ফুপির নির্দেশ অনুযায়ী করতেই হবে। মন শাড়ি আর জিনিসগুলো বিছানার দিকে ছুঁড়ে মারলো। তার এই মুহূর্তে কিছুই ভালো লাগছে না। হঠাৎ করেই মুডটা এত চেঞ্জ কেন হয়ে গেল তা মন নিজেই ভেবে পাচ্ছে না। মন এভাবেই মেঝেতে বসে রইল। খেয়াল আসলো অহনার ডাকে। অহনা একটা গোলাপি রঙের গ্রাউন্ড পরেছে, দেখতে একদম ডার্বি ডলের মতো লাগছে। আপু, তুমি এখনো রেডি হওনি? আমার ভালো লাগছে না ওহু, মাথা ব্যথা করছে। আমি বরং শুয়ে থাকি। এখন চলে যাবে মাথা ব্যথা। আসো, তোমাকে রেডি করিয়ে দে আপু। মনের ইচ্ছে না থাকা সত্ত্বেও রেডি হলো। আপু, তোমাকে কি মিষ্টি লাগছে। তোমাকে আরো বেশি লাগছে, একদম বারবি ডলের মতো। অহনার জড়াজড়িতে মন নিচে নামলো। আস্তে আস্তে নিজের সম্পূর্ণ ড্রয়িং রুমটা মেহমানে পূর্ণ হয়ে গেল। নিচে নামতেই ফুপি হাসি মুখে এগিয়ে এসে দুজনের দিকে তাকিয়ে বলে উঠল, বাহ, মাশাল্লাহ, আমার দুই মেয়ে কি অনেক সুন্দর লাগছে। মন মুস্কি হাসলো। সে আশেপাশে চোখ ঘুরাচ্ছে মানুষটাকে একটু দেখার আশায়। এমন সময় মনের সামনে আদ্রাপ এসে দাঁড়ালো, আর এরপরেই ফুপি এসে হাসি মুখে আদ্রাপের দিকে একটি রিং এগিয়ে দিল। আস্তে আস্তে মেহমানরা মুন আদ্রাপকে ঘিরে দাঁড়ালো। মুন অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে মনে করলো এটা তার ভ্রম। সে চারপাশে তাকিয়ে বুঝতে পারলো এটা তার ভ্রম নয়। ফুপি অহনা সবারই মুখে হাসি দেখে সে আন্দাজ করে নিল এটা আগে থেকেই প্ল্যান করা। এজন্যই বুঝি 3 দিন আগে এত তাড়াহুড়ো করে পাঠিয়ে দিয়েছিল। হঠাৎ পর্দায় বাবা মাকে দেখে মনের চোখ আটকে গেল। তার বাবা মা, চাচা চাচি আর আরিফারা সবাই হাসি মুখে তাকিয়ে আছে। তার মানে বাবা মারাও জানতো সব। ভাবতেই অভিমান হচ্ছে তাকে কেউই কিছু বলেনি এই ব্যাপারে। আদ্রাপ মৃদু হেসে মনের হাত ইশারা করতেই মন কাপা কাপা ভাবে হাত বাড়িয়ে দিল। মন এখনো ঘরের মাঝেই আছে। সে ভাবেনি সবাই তাকে এমন একটা সারপ্রাইজ দিবে। আস্তে আস্তে শেষ হয়ে গেল মন আদ্রাফের এনগেজমেন্ট। মেহমানরা সবাই বিদায় নিচ্ছে। এতটুকুর মাঝেও আদ্রাফের প্রতি মনের অভিমান হলো। একটু ভালো মতো কথাও বলল না মানুষটা, শুধুই মুস্কি হেসেছিল।
মানুষটাকে এখানে আসার পর এই প্রথম হাসতে দেখলো মন। কি মায়াবী হাসি, অথচ মুখে সবসময় গম্ভীরত্ব ভাব নিয়ে থাকতো। সময় বহমান, কার জন্য থেমে থাকে না। দেখতে দেখতে কেটে গেল মনের বিয়ের 1 মাস। মন আদ্রাফের মধ্যে এখন আর আগের মতো ঝগড়া হয় না, যা হয় রাগ অভিমান। সন্ধ্যায় বাবা মার সাথে কথা বলার উদ্দেশ্যে মন কল দিল। পাশেই আদ্রাফ বসে মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছে। মনের সাথে বাবা মার কথার পর্ব শেষ হওয়ার পর ওনারা আদ্রাফকে খোঁজার কারণে মন তার মোবাইলটা আদ্রাফের দিকে বাড়িয়ে দিল। আসসালামু আলাইকুম। আদ্রাফের শুদ্ধ বাংলা ভাষায় সালাম শুনে মন শক খেলো। আবার ভাবছে শুধু সালামটাই পারে হয়তো, আর কিছু কিভাবে পারবে? সালাম পারলেই কি বাংলা ভাষা পারা যায় নাকি? এই ভেবে মন বিদ্রুপ করে হাসলো। এই খাটাস জিন্দেগি গেলেও এই ভাষা পারবে না। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর পরিবারের সবাই কেমন আছেন? আদ্রাফের আবারও শান্ত স্বরে কোনো বাধা ছাড়া বাংলা বলা দেখে মন বসা থেকে দাঁড়িয়ে গেল। সে দ্রুত পিছন ফিরে দৌড় দিতে নিলে আদ্রাফ মোবাইল কানে নিয়ে ওই অবস্থায় মনের পথ আগলে ধরলো। মন আদ্রাফের পাশে একটু ফাঁক পেতেই ওই দিকে চলে যেতে চাইলে আদ্রাফ মনের হাত ধরে ফেলে। মনের তো অবস্থা খারাপ। সে হাত মুচড়ামুচড়ি করতে লাগলো, কিন্তু আদ্রাফও ছেড়ে দেওয়ার পাত্র নয়। আদ্রাফ কল কেটে দিয়ে না জানার ভান করে বলল, কি যেন বলছিলে সেদিন? কই কি 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 বলেছিলাম? আদ্রাফ মনের দিকে এগোতে এগোতে বলল, মনে পড়ছে, আমি খাটাস, বোম্বা মরিচ, তারপর আর কি জানি। এই কানে ধরলাম, আর জীবনেও গালি দিব না। আজকের পর থেকে আমার মাথা থেকে গালির শব্দটাই ডিলিট দিয়ে দিলাম, মাফ করে দিন। আদ্রাফ ল্যাপটপ নিয়ে আবারও বসতে বসতে বলল, যেগুলো দিছো ওইগুলো শাস্তি তো পেতেই হবে। কান ধরে এক পায়ের উপর থাকো আপাতত। মন আদ্রাফের কথা অনুযায়ী কানে ধরে দাঁড়িয়ে রইল। কিছু সময় বাদে আবারও আদ্রাফ উঠে গেল। হচ্ছে না। পা মাটিতে কেন ফেলছো? ছেড়ে দাও না। ছেড়ে দিব, একটা শর্তে। আদ্রাফ বাঁকা হেসে মনের দিকে এগিয়ে আসতেই মন আদ্রাফের হাতে জোরে কামড় দিয়ে রুম থেকে দৌড়ে পালিয়ে গেল। পাগলি একটা। আদ্রাফ মনের যাওয়ার দিকে মুচকি হেসে আবারও ল্যাপটপের দিকে নজর দিল।